ঘটনাটি সূত্রপাত হয়েছিল 2012 সালে। প্রচণ্ড পূর্ণিমার আলো, রাত্রিবেলা কবরখানাটা ছেয়ে রয়েছে একটা চাঁদের আলোয়, ভীষণ সুন্দর। আর সামনে পুরো ওপেন, তো তারপরে এই পুকুর, তারপরে এই গল্ফ মাঠ, আমাদের সামনে কিছুই নেই। তো এরকমই একটা এপ্রিল মাসে 2012 সালে একটা ঘটনা আমাদের সাথে ঘটে। ওই দিনকে ও দুপুরবেলায় বাড়ির থেকে বেরোয়, খেলতে যায়, খেলে ধুলে বাড়ি ফিরতে একটু দেরি করে, মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে যায় বাড়ি ফিরতে। দেখছি 3টে ছেলে যাচ্ছে, একটা ছেলে আগে আগে যাচ্ছে আর 2টো ছেলে পিছন পিছন যাচ্ছে। বুঝতে পারছি কি করে ওরা যে হাঁটছে, ওদের পায়ে না সাদা রঙের স্নিকার। 9টা 10টা এরকম বাজে। ওই টাইমেও যখন ওকে কেউ ফোনে পাচ্ছিল না, ফোনটা সুইচ অফ করে রেখেছিল। পুলিশ স্টেশনে যাওয়া হয়, বাট ওরা তো 24 ঘন্টার আগে কোনো মিসিং রিপোর্ট করবে না, তাই জন্য ওতে কোনো হেল্প হয়নি, ওরা নিজেরাই খোঁজে। হঠাৎ দেখি শ্যুট করলো, আর এত নির্জনতা ওখানটা যে একটু আওয়াজে একো হয় পুরো। তখন আর একটাই জায়গা বাকি ছিল, সেটা ছিল হচ্ছে রেলওয়ে স্টেশন। জিজ্ঞেস করার পর উনি যেটা বললেন, ধপ করে দেখলাম ছেলেটা পড়ে গেল। তারপরে ওরা দুজন হাঁটতে হাঁটতে আমারই বাড়ির সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। একটা দেহ উদ্ধার করা হয়েছে রেলওয়ে ট্র্যাক থেকে। যখন বস্তাটা খুললো, ওই বাড়ির একদম টপ ফ্লোরে একটা নাচ ঘর ছিল, যে ওই নাচ ঘরে কিছু একটা হয়। বর্ধমান উপর দিয়ে পূর্বা এক্সপ্রেস যায়, এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না বর্ধমানে। 3টে পার্ট অলরেডি হয়ে গেছে বডি। হঠাৎ দেখি দৌড়ে মানে স্পিডে ঘরে ঢুকে এলো, মাসি মাসি বসে আছে। তখন ও আর কি কিছু না ভেবে মানে প্ল্যাটফর্ম থেকে জাস্ট জাম্প করে গেল ট্র্যাকের উপর। একটা প্রেশার পড়ে না যখন বডির উপর দিয়ে যাচ্ছে, তখন ওর বাম দিকের চোখটা জাস্ট সকেট থেকে বেরিয়ে এসেছিল। একটা লাল আর সাদা শাড়ি দেখে কেউ একটা বসে রয়েছে, এমনি দেখতে পাচ্ছি না, পাটা এমনি দুলছে, শুধু পাটা দেখছি দোলাচ্ছে। একটা রেলওয়ের চাকাটা ওর তলপেটের নিচ দিয়ে গেছে, একটা হচ্ছে ওর জাস্ট এই দাড়ির প্রতি চলে গেছে আর কি। নমস্কার, শুনছেন প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড, এবং আজ আমার সঙ্গে রয়েছে রূপসা। রূপসা আমার বাড়ির খুব কাছ থেকেই এসেছে, খুব একটা দূর নয়, এবং রূপসার কাছে আজকে বেশ কিছু ঘটনা আছে। রূপসা সেই ঘটনাগুলি শোনাবে আমাদেরকে। তার আগে বলে দিই, আপনিও যদি আমাদের স্টুডিওতে আসতে চান তাহলে আমাদেরকে আপনার ঘটনা ভয়েস করে পাঠান 9875476704 এই নাম্বারে। এবং আমাদের যদি আপনার ঘটনা পছন্দ হয় তাহলে আমরা আপনার ঘটনার নিয়ে আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনিও আমাদের স্টুডিওতে বসে গোটা পৃথিবীর সকল বাঙালির কাছে আপনার ঘটনা শোনাবেন। আজ চলে যাবো রূপসার কাছে। রূপসা, কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। কি করো তুমি? আমি স্টুডেন্ট, টেকনো ইন্ডিয়াতে পড়ছি 3rd ইয়ারে। আচ্ছা, টেকনো ইন্ডিয়াতে 3rd ইয়ারে পড়ছো। এর পাশাপাশি আর হবি কি? হবি বলতে আমি স্টোরিজ পড়ি। আচ্ছা। আর এমনি আমার একটা চ্যানেলে এমনি একটু ব্লগ করি। বাহ। আর হচ্ছে ছোটবেলায় খেলাধুলা করতাম, এখন খেলাধুলা করি না। আচ্ছা, কি নাম তোমার চ্যানেলের? রূপসাস লাইফ অ্যান্ড মোর। এত ভেবে বলছিল নিজের চ্যানেলের নাম? ভুলে গেছিলাম। রূপসা নার্ভাস হয়ে গেছে, কিন্তু নার্ভাস হওয়ার কিছু নেই। আমরা একটা দুর্দান্ত ঘটনা এবার শুনি। তুমি বলো তোমার যে ঘটনাটা আছে, তুমি তোমার মতন করে বলো। তুমি আমার দিকে ঘুরে বসে রিল্যাক্স করে পা তুলে বসতে হলে পা তুলে বসে বলতে পারো, যেভাবে তুমি ফ্রি মনে করো সেভাবে ঘটনাটা বলো। আচ্ছা, ঘটনাটি সূত্রপাত হয়েছিল 2012 সালে। তখন আমি ক্লাস 4-এ পড়ি, আর মোটামুটি 8 বছর বয়স হবে আমার তখন। আমার বাবা ট্রান্সফারেবল জবের জন্য আমরা তখন রিসেন্টলি নাগপুরে শিফট করি, মহারাষ্ট্রতে। গরমের ছুটি তখন পড়ে গেছে, আর আমার দেশের বাড়ি হচ্ছে বর্ধমানে। আচ্ছা। তো গরমের ছুটি পড়াতে আমরা ওখান থেকে বর্ধমান চলে আসি। এবার বলে দিই, বর্ধমান বাড়িতে আমার ঠাকুমা একা থাকতো, আমি মার বাবা থাকতাম নাগপুরে। এবার আমার পিসিমণি ওখানেই বাড়ি। আমার পিসিমণির বিয়ে হয়েছে জাস্ট একটা পাড়া ছেড়ে, একটা পাড়ার পরে। তো পিসিমণি 2টো ছেলে, আমার বড়দা আর ছোটদা। তো এই যেই ঘটনাটা আজকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বড়দাকে নিয়ে। আচ্ছা। এবার যেহেতু আমাদের বাড়ি আর বড়দার বাড়ি পাশাপাশি পাড়াতে, তো ও ম্যাক্সিমাম টাইমটা আমাদের বাড়িতেই কাটাতো। এবং ও খুবই ক্রিকেট ভালোবাসতো, ক্রিকেট খেলতো সারা দুপুর সারাদিন, ক্রিকেট খেলে বেড়াতো। বাট তার সঙ্গে ওর রেসপন্সিবিলিটি ছিল, ও জানতো পড়াশোনাটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতো। আচ্ছা। তো
তো ওদের বাড়িটা যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, তো মানে নিরিবিলিতে পড়াশোনা করার জন্য ও আমাদের বাড়িতেই এসে থাকতো, স্কুলিং টিউশন এখান থেকেই করতো, আসা যাওয়া করতো নিজেদের বাড়িতে। তো এরকমই একটা এপ্রিল মাসে 2012 সালে এই একটা ঘটনা আমাদের সাথে ঘটে। ওই দিনকে ও দুপুরবেলায় বাড়ির থেকে বেরোয়, খেলতে যায়, খেলে ধুলে বাড়ি ফিরতে একটু দেরি করে, মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে যায় ওর বাড়ি ফিরতে। তো বাড়ি বলতে ডিরেক্টলি নিজের বাড়ি গেছিল, পিসিমণির বাড়িতে আর কি। তো ওখানে গিয়ে একটু বকাঝকা ওকে করা হয় পড়াশোনার জন্য, যেহেতু আর 1 মাসের মধ্যেই ক্লাস 10th বোর্ডস ছিল। তো ওকে বাড়ির থেকে ইউজুয়ালি যেরকম পেরেন্টসরা করে আর কি, একটু বকাঝকা দেওয়া হয়। তো ও ওই বকাঝকা নিয়ে, আমি জানি না ওর কি হয়েছিল, ও ওটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, কাঁদতে কাঁদতে বাড়ির থেকে বেরিয়ে এসেছিল। ও একটু ক্যারেক্টারিস্টিকটা বলি, ও একটু চাপা স্বভাবের ছিল, মানে ইন্ট্রোভার্ট, কাউকে কিছু বলবো না, নিজের মধ্যেই রেখে দেবো। তো হয়তো ওই কারণেও কিছু না বলতে পেরে ওখান থেকে কেঁদে চলে এসেছিল, বেরিয়ে গেছিল। এবার মোটামুটি 1-2 ঘন্টা কেটে যায়, তখন প্রায় ওই 9টা 10টা এরকম বাজে। ওই টাইমেও যখন ওকে কেউ ফোনে পাচ্ছিল না, ফোনটা সুইচ অফ করে রেখেছিল, তো তখন আমার পিসিমণি সব আরও বাদ বাকি ওর ফ্রেন্ডসদেরকে ফোন করা স্টার্ট করে। বাট সবাই বলে ও খেলে বাড়ি চলে গেছে, তারপর থেকে কেউ দেখেনি ওকে। ওকে। তো তারপর আমাদেরকে জানায়, আমার বাবা বেরোয়, সঙ্গে আরও যারা মেল মেম্বার্স আছে বাড়িতে, ওরা সবাই বেরোয় আর বর্ধমানে খুঁজতে বেরোয়। পুলিশ স্টেশনে যাওয়া হয়, বাট ওরা তো 24 ঘন্টার আগে কোনো মিসিং রিপোর্ট করবে না, তাই জন্য ওতে কোনো হেল্প হয়নি, ওরা নিজেরাই খোঁজে। গোটা বর্ধমান একদম তোলপাড় করে খুঁজে নেওয়ার পরেও যখন ওকে খুঁজে পাওয়া যায়নি, তখন আর একটাই জায়গা বাকি ছিল, সেটা ছিল হচ্ছে রেলওয়ে স্টেশন। ওইটা কারো মাথায় তখন ক্লিক করেনি। পরে যখন খোঁজার পর ওকে খুঁজে পাওয়া গেল না, তখন আমার বাবা একবার বলে যে একবার রেলওয়ে স্টেশন গিয়ে দেখি, হয়তো ওখানে বসে আছে বা ওখান থেকে কারোর বাড়ি যাওয়ার প্ল্যানে আছে, হতেই পারে। তো ওরা সবাই মিলে একবার স্টেশনে এলো, তখন প্রায় 11টা 12টা বেজে গেছে, একটু খালি খালি স্টেশনটা। তো ওখানকার যে স্টেশন মাস্টার ছিল, ওনাকে জিজ্ঞেস করা হলো। জিজ্ঞেস করার পর উনি যেটা বললেন যে একটা 15-16 বছরের একটা দেহ উদ্ধার করা হয়েছে রেলওয়ে ট্র্যাক থেকে। এবার হচ্ছে এই কথাটা শুনে মানে সবারই হাত পা ঠান্ডা হয়ে গেল। সবাই তখন মানে তাদের মাথা কাজ করা বন্ধ হয়ে গেল, বিকজ একটা ইনটুইশন হয় না যে কেন জানি মনে হচ্ছে যে এখানে, হ্যাঁ মনে হচ্ছে যেন এখানেই ওকে খুঁজে পাওয়া যাবে এইরকম। তাও ঠাকুর করে ওরা চাইছে যেন এটা সে না হোক। বলা হলো স্টেশন মাস্টারকে যে আইডেন্টিফাই করবে বডিটা। তো সে একটা রেলওয়ে স্টেশন একটা জায়গা হয় না যেখানে গুডস রাখা হয়, ট্রেন করে পাচার করার জন্য গুডস রাখা হয়, তো ওখানে আমার বাবাকে সঙ্গে আরও কজন ছিল, ওনাদেরকে নিয়ে যাওয়া হয় জায়গাটাতে। একটা বস্তাটাকে বাঁধা হয়েছে, সেই বস্তাটাকে আস্তে আস্তে স্টেশন মাস্টারটা খুলছে। যখন বস্তাটা খুললো, তখন ভিতরে মানে যেই সিনটা ছিল ওইটা ভাবলে আমার বাবা এখনো মানে কেঁদে ফেলেন আর কি। একটা বডিটা 3টে ভাগে ভাগ হয়ে গেছিল। যেহেতু ও মানে রেলওয়ে ট্র্যাকের উপরেই পড়ে আর কি ও মারা গেছে, মানে ওর কাটা পড়ে গেছে আর কি, তো ওর 3টে পার্ট অলরেডি হয়ে গেছে বডির। এরপর ওটাকে আইডেন্টিফাই করা হয়, ওটা আমার বড়দাই ছিল। তো স্টেশন মাস্টার এটাও জানান যে ওই ছেলেটা অনেক মানে কিছুক্ষণ আগে প্রায় 9টা ওই 9:45টার মধ্যে ঢুকে গেছিলো স্টেশনে। ঢুকে অনেকবার ট্র্যাকে নামছে উঠছে, মানে ট্র্যাকে নামছে আবার প্ল্যাটফর্মে উঠছে, আবার ট্র্যাকে নামছে আবার প্ল্যাটফর্মে উঠছে, মানে কনফিউজ। হয়তো ও একবার হয়তো ওর ইম্পালসিভ থটস আসছে যে আমি ঝাঁপিয়ে দিই, আবার হয়তো একবার ভাবছে যে না সেরকম তো কিছু হয়নি, জাস্ট একটু বকেছে। ও উঠছে নামছে ওই করতে করতে 9:20 বর্ধমানের উপর দিয়ে পূর্বা এক্সপ্রেস যায়। এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না বর্ধমানে। তো যেটা স্টেশন মাস্টার বলে আর কি, যে 9:20 বাজছে যখন ট্রেনটা ঢুকছে, তখন ও আর কি কিছু না ভেবে মানে প্ল্যাটফর্ম থেকে জাস্ট জাম্প করে গেল ট্র্যাকের উপরে। এবার ট্র্যাকে পড়েই ওর মাথাটা আগে থেতলে গেল, তারপরে মানে কিছু সেকেন্ডসের মধ্যে জাস্ট ওর উপর দিয়ে পাস করে গেল। ঘটনাটা এখনো পর্যন্ত যতটা আমি শুনলাম, এখনো পর্যন্ত মানে
মনে হচ্ছে যে কিছু একটা হতে চলেছে। এখন পর্যন্ত আমি জানি না যে কি হয়েছে, কারণ আমি প্রথমবার রূপসার কাছে ঘটনাটি এখানে শুনছি। আপনাদের কেমন লাগছে মতামত জানাবেন, কমেন্টে জানাবেন। এখনো পর্যন্ত আপনাদের কি মনে হচ্ছে, দরকার হলে পজ করে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ঘটনাটা কোন দিকে মোড় নিতে পারে, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই ঘটনাটিকে শুনতে থাকুন, দেখা যাক কি হয় এরপর। তো একটা বলি যে কিভাবে কাটা পড়েছে। একটা রেলওয়ের চাকাটা ওর তলপেটের নিচ দিয়ে গেছে, একটা হচ্ছে ওর জাস্ট এই দাড়ির উপর দিয়ে চলে গেছে আর কি। তো 3টে পার্ট। তারপর পুলিশ আসে, জিনিসটাকে মানে ওর বডিটাকে পোস্টমর্টমে দেওয়া হয়। তারপর পরের দিনকে মোটামুটি ওই দুপুর হওয়ার মুখে বডিটা রিলিজ করে, ওটাকে পিসিমণির বাড়িতে নিয়ে গিয়ে উঠানে শোয়ানো হয়। এবার এত বিচ্ছিরিভাবে বডিটা মানে ক্ষতবিক্ষত হয়ে গেছিলো, ওটাকে আর কোনোভাবে একসাথে জোড়া করা যায়নি, মানে স্টিচ করে যে ওটাকে একসাথে করবে ওটা করা যায়নি। তো কি করেছে, ব্যান্ডেড দিয়ে গোটা বডিটাকে আর কি র্যাপ করে দিয়েছে, জাস্ট ফেসের এইটুকু পোর্শন বাদ দিয়ে গোটা বডিটা র্যাপ করে দিয়েছে। আর তাকে শুয়ে রেখেছে ওখানে। এবার বাড়িতে তো অবস্থা খুবই খারাপ, সবাই কান্নাকাটি করছে। আমি খুব ছোট ছিলাম, ক্লাস 4-এ ছিলাম, তো আমার মা আমাকে সেটা দেখতে দেয়নি। বাট আমার মা ওকে জাস্ট একবার লাস্ট দেখার জন্য উকি মেরে একবার দেখেছে, খেয়ে পালিয়ে এসেছিলো। কারণ আমার মায়ের কাছেও ছোটোর থেকে বড় হয়েছে, তো আমার মাও ওটাকে অ্যাকসেপ্ট করতে পারছিল না। আমি মায়ের কাছেই শুনেছি যে ওর নাকি বাম দিকের চোখটা ঠিকরে বেরিয়ে এসেছিল। একটা প্রেশার পড়ে না যখন বডির উপর দিয়ে যাচ্ছে, তখন ওর বাম দিকের চোখটা জাস্ট সকেট থেকে বেরিয়ে এসেছিলো। তো যেমন তেমন ফিট করা হয়েছে মানে সকেটের মধ্যে, যাতে করে যেন বিকৃতি না হয় জিনিসটা। তো যাই হোক, বডিটা দাহ করা হলো, ওর শেষকৃত কাজটা করা হলো, ফিনারেল হলো। তারপর 1 মাস পর আমরা ডিসাইড করি যে একটু ওখান থেকে একটু মানে এত যে টেন্স সিচুয়েশন, একটু ফ্রি হওয়া দরকার আমাদের। তো আমার মাসির বাড়ি ওখান থেকে বর্ধমান থেকে 27 কিলোমিটার দূর, মেমারি বলে একটি জায়গাতে। তো আমরা মাসির বাড়ি যাই। মাসির বাড়ি গিয়ে ওই দিনকেই পৌঁছিয়েছি। আমার মাসির 2টো মেয়ে, তো মা আর দিদিরা মিলে একটু মার্কেটের দিকে যায়। আমি আর মাসিমণি বাড়িতে একা। এখান থেকে আমি আমার সাথে যেই লাইফে ফার্স্ট টাইম যে একটা হরার এক্সপিরিয়েন্স, ওইটা আমি শেয়ার করতে চলেছি। তো মাসিমণি আর আমি বাড়িতে একা, আর আমার মেসোমশাই তখন কলকাতা চাকরি করতেন, তো বাড়িতে আর কেউ ছিল না। এরপর হচ্ছে আমি ছোট থেকে কিন্তু ভীতু স্বভাবের ছিলাম না, আমি যথেষ্ট সাহসী ছিলাম। বিকজ আমার ঠাকুমা বলতো তোমার যেদিকে ভয় লাগবে তুমি সেদিকে তাকিয়ে থাকবে, তাহলে তুমি বুঝতে পারবে যে সেখানে ভয় খাওয়ার মতন কোনো জিনিস নেই। তো আমি খুব একটা ভয় পেতাম না ছোটোর থেকে। কিন্তু ওই যে একটা ট্রমা, যে আমি একটা অ্যালোন সিবলিং, আমার কোনো নিজের ভাই বোন নেই, তো ও বড়দা ছোটদা আমার একদম কাছে, একদম নিজের। তো ওটা আমার জন্য খুব ট্রমাটাইজিং ছিল। তো আমি খুব বেশি ভয়ে ছিলাম। তো মাসিমণির আঁচল ধরে ধরে আমি ঘুরে বেড়াচ্ছিলাম গোটা বাড়িতে, যেখানে যাচ্ছে। সন্ধ্যা দিতে গেল, রান্না করতে গেল, আমি সঙ্গে সঙ্গে গেলাম। বা রান্না করতে করতে বাইরের থেকে একটা কাকিমা, পাড়ার কাকিমা এলো, আমার মাসিমণিকে ডাক দিল। মাসিমণি ব্যারান্ডা থেকে দাঁড়ালো গল্প করার জন্য, আমিও পেছনে পেছনে গেলাম। এবার একটু বুঝিয়ে দিই যে রুমের সেট আপটা কীরকম ছিল। হল থেকে অ্যাটাচড একটা রুমের সাথে অ্যাটাচ একটা ব্যারান্ডা। এবার হচ্ছে রুমের যে হলের লাইটটা অন ছিল, হালকা ওয়াটার একটা লাইট অন ছিল, আর রুমের লাইটটা অফ ছিল, ব্যারান্ডার লাইটটা অফ ছিল। গ্রিলের ও পারে ছিল হচ্ছে ওই কাকিমাটি, আর আমার মাসিমণি এই পার থেকে কথা বলছে। মানে আমি ওখানে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ আঁচল ধরেই দাঁড়িয়ে আছি, বোর হচ্ছি, এখান ওখান তাকাতে হঠাৎ করে আমার একটা মানে স্পাইন চিলিং একটা সেন্সের, মানে একটা গার্ড যখন শিউরে ওঠে যেরকম হয়, আমি হঠাৎ বুঝছি যে আমার এই কাঁধের দিকে একটা গরম নিঃশ্বাস পড়ছে। মানে যেমন আমরা যখন হাঁপিয়ে গেলে একটা নিঃশ্বাস ছাড়িয়ে রেগে গেলে, ওই রকম একটা আমার পিঠে ছাড়ছে। জাস্ট কিছু একটুখানি ওটা যখন আমি করি, তখন মানে যখন এই ফিলিংটা আসে তখন আমি একটু ভয়ই পাই। বাট গরমের দিন ভাবলাম হয়তো ওরকম কিছু না ভেবে ইগনোর করলাম। আবার এদিক ওদিক তাকাতে আমি নোটিস করি যে আমার কেন জানি না খালি মনে হচ্ছিল যে আমার পেছনে কেউ একজন আছে। মানে আমাদের পেছনে যখন কেউ দাঁড়িয়ে থাকে আমরা তো বুঝতে পারি যে আছে কেউ একজন আমার পেছনে দেখছে। এরপর কেউ একজন আমার পেছনে ছিল, আমি ফিল করতে পারছিলাম। বাট বাড়িতে তো আমাকে আর মাসিকে ছাড়া কেউ ছিল না। একটা কিউরিয়াসিটি হয় না, তোমার ব্রেন বলে যে একবার দেখো কি আছে। তুমি ভয় পাচ্ছ, বাট হয় না যে একবার ঘুরে দেখি কি আছে। তো আমি কি করলাম, জাস্ট একটা সেকেন্ডের জন্য ঘাটটাকে ঘুরিয়ে আবার সামনের দিকে তাকাচ্ছি, মানে জাস্ট একটা এইভাবে ঘুরে সামনের দিকে। বিশ্বাস করো, আমি যে সিনারিওটা তখন দেখলাম, ওইটা এখনো অবধি আমার একদম মাইন্ডে একদম পিকচার পারফেক্ট আছে, ওটা আমি কোনোদিন ভুলবো না। আমি দেখলাম যে রুমে তো মানে আলো ঢুকছে ওই ইয়ের থেকে, হলের থেকে। আর তার মধ্যে আমি দেখলাম একটা শ্যাডো, একটা একদম মানে কালো কুচকুচ একটা শ্যাডো
আর ফিজিকটা একটা মানে ছেলের ছিল, একটা মানে মেন একটা ছেলের ফিজিক ছিল, এটা দেখে বোঝা যাচ্ছিল। আর পাশেই রাখা একটা ক্যাবিনেটের উপরে হাতটা ঠিক এইভাবে রেখে একটু হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে, মানে আওয়াজ করে না, বাট যে টিথস বেরিয়ে আছে আমি সেটা বুঝতে পারছি। আমি ওটা মানে হয়তো 1 সেকেন্ডের জন্য দেখেছি, বাট আমি ক্লিয়ারলি ওটা নোটিস করেছি যে ও দাঁতটা বের করে আমার দিকে হাসছে। আরও বেশি আমার ভয়টা এই জন্য লাগছিল বিকজ ওই যে একটা জিনিস দেখলাম সেটার ফিজিকটা আমার বর্দার সাথে পুরো ম্যাচ করে, মানে একদম ডিট্টো ওই রকম লাগলো আমার। যাই হোক, তখন আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিচ্ছু করিনি। আবার ফিরে এলাম, ঘরে বসলাম, আমার মা এলো, খেয়ে দিয়ে ঘুমালাম। রাত তখন 12টা-1টা বাজে, তখন থেকে আমার তীব্র জ্বর, প্রচণ্ড জ্বর। জলপট্টি দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো, ডাক্তার দেখানো হলো, ঠিক হলো না। 3-4 দিন ধরে জ্বর চলেই যাচ্ছে। তো আর তার সঙ্গে যখনই আমি রুমে থাকছি খালি মনে হচ্ছে মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে, বা আমি আর চোখে সাইড ওয়েজ আমরা না দেখলেও কাউকে দেখতে পাই। আমি স্ট্রেট দেখছি, বাট সাইডে কেউ দাঁড়িয়ে থাকলাম সেটা বুঝতে পারবো। খালি মনে হচ্ছে আমার সাইডে কেউ আছে, আমার মাথার গোড়ায় কেউ দাঁড়িয়ে আছে। তো এই জিনিসগুলো আমার মা তখন ঠাম্মিকে জানায়। ঠাম্মির কাছ থেকে যেটা জানতে পারি যে আমার ছোটদার সাথেও সেম জিনিসটা হচ্ছিল, মানে আমার পিসিমণির ছোট ছেলে, ছোটদার সাথেও সেম একটা ঘটনা ঘটেছে। যেখানে আমার বড়দার আর কি বডিটা রাখা হয়েছিল উঠানে এনে, ঠিক ওই জায়গাতে ও মানে 3 সন্ধ্যাবেলায় একটা ছায়া দেখতে পেরেছিল, ওই রকমই বর্দার মতন দেখতে ওদের বাড়িতে। তারপর থেকে ওরও বাকি 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি জ্বর চলছে। এতটা মিল কোনো কোইন্সিডেন্স তো হতে পারে না। তো আমার ঠাম্মা আমাদেরকে ডাকলো, আমরা আবার বর্ধমান গেলাম। এবার বর্ধমানে একটি জায়গা আছে বড় নীলপুর বলে, ওইখানে একটা পীর বাবার স্থান আছে, ওখানে অনেক মান্যতা। ওখানে আমরা সবাই মানে বর্ধমানের লোক অ্যাটলিস্ট বিলিভ করে যে কোনো প্রবলেম থাকলে আমরা ওখানে গিয়ে বললে উনি হেল্প করেন। ওখানে ফকির বাবা আছে একজন, একটু ঝেড়ে দেয়, একটু হয়তো হেল্প করে দেয়। ফকির বাবা বলে ওনাকে। আর ওটা হচ্ছে পীর বাবার স্থান বড় নীলপুরে। বড় নীলপুর জায়গাটার নাম বর্ধমানে, মানে টাউনটার মধ্যে যেমন আলাদা আলাদা মানে ছোট 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 পাড়া হয়, ওরকম একটা বড় নীলপুর বলে একটা জায়গা আছে। ওখানে একটা পীর বাবার স্থান আছে। এবার ওখানে মানে ইররেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ন ওখানে লোকজন যায়। ওখানে আমার উপকার করেন। হ্যাঁ, উনি উপকার করেন। উনি একটু ঝেড়ে দিলেন, একটু হয়তো যেমন বাড়ি বাঁধানো এইসব করে দিতেন। তো আমার ঠাম্মির সঙ্গে আমরা সবাই মিলে ওখানে যাই। ওখানে গিয়ে ওনাকে সব জিনিসটা জানানো হয়। উনি যেটা বললেন যে যেহেতু আমার বড়দার এজ খুব কম ছিল, আর অত কম বয়সে ও একটা মানে অপঘাতে মৃত্যু হয়েছে ওর, তাই জন্যে ও একা থাকতে পারছে না। ও একটা ওর মানে কন্টিনিউয়াসলি ছটফট করছে একটা সঙ্গীর জন্য। চাইছে যে ওর কাছে কেউ মানে ও কাউকে একটাকে নিয়ে যাবে, কেউ আসুক ওর কাছে। ও একা থাকতে পারছে আর না। অপঘাতে মৃত্যু বা সুইসাইডাল ডেথ যেগুলো হয় না, সেখানে তো আত্মা মুক্তি পায় না। ও তো ততদিন পর্যন্ত ওকে পৃথিবীতে থাকতে হবে যতদিন ওর অরিজিনাল আয়ু ছিল। এক্স্যাক্টলি। তো ও ছটফট করছে, ও থাকতে পারছে না একা। আর ও চাইছে আমাকে বা ছোটদা যে কোনো একজন, দুজনের মধ্যে যে কোনো একজনকে নিতে, বিকজ ও আমাদের সাথে খুব ছোট থেকে খুব মেলামেশা খেলাধুলা, তো চাইছে যে কোনো একজনকে নিতে। তাই জন্য আমাদের সাথে এরকম জিনিসপত্র ঘটছে। তো যাই ওখান থেকে তাবিজ দেওয়া হয়, 2টো তাবিজ দেয়, একটা আমাকে এই বাঁ দিকে হাতে পড়ায় আর ছোটদাকে ডান দিকে হাতে। তার 1 মাসের পর মোটামুটি এই প্রবলেমগুলো কমে যায়। আমরা ওখান থেকে আমি নাগপুর মানে আমি মা বাবা নাগপুর চলে যাই, আর ছোটদাও নিজের মতন স্কুল রিজিউম করে, আমি ওখানে গিয়ে স্কুলটা রিজিউম করি। আবার 1.5 মাস যেতে না যেতে কি হচ্ছিল একটা ইনসিডেন্ট বলি। আমি হয়তো ঘরে খাটে বসে পড়ছি, জল খেতে ডাইনিংয়ে গেলাম, ফিরলাম, দেখছি আমার হাতে তাবিজটা নেই। বাট কিছুক্ষণ আগেই আমি তাবিজটাকে একটু মানে হয় না একটু নেমে যায় তুলে দিলাম, ওই পড়তে পড়তে আনমনে এরকম তুলে দিলাম, ঘুরে এসে দেখছি হাতে তাবিজটা নেই। মাকে বললাম, গোটা বাড়ি খুঁজলাম, খুঁজে পেলাম না। 10-15 মিনিট খুঁজে আসার সময় দেখছি পায়ের কাছটাতে গোটা একটা পড়ে আছে। আমি কিন্তু ওই জায়গাটাতে খুঁজে গেলাম, কিছুক্ষণ পর দেখছি ওইখানেই পড়ে আছে। তার সঙ্গে সঙ্গে রাত্রের বেলায় আলতু ফালতু স্বপ্ন দেখতাম। খালি মানে ঘুমের মধ্যে মনে হতো যেন আমার নাম ধরে কেউ ডাকছে, আমাকে কেউ ডাকছে, কেউ আমাকে ইশারা করছে এরকম করে স্বপ্নের মধ্যে। কান্না করতাম। রাত্রেবেলায় ট্যাপ অন হয়ে যাচ্ছে, ট্যাপ অফ হয়ে যাচ্ছে। মানে আর কিচেনের মধ্যে ওই মশলা কোটোকাটা খুলে যাচ্ছে, টুকটাক আওয়াজ হচ্ছে, রাত্রেবেলা খুলে পড়ে থাকছে। সকালে উঠে মা মানে কাজের মাসিকে বলছে তুমি খুলে গেছিলে না, আমি তো খুলে যাইনি। এরকম অনেক আনইউজুয়াল জিনিসপত্র হচ্ছিল। এইটা আমার ঠাম্মিকে আবার জানানো হয়। ঠাম্মি জানায় যে ছোটদার সাথেও সেম জিনিসটা হচ্ছে। ও খেলতে যাচ্ছে, খেলে বাড়ি আসছে, তাবিজটা খুঁজে পাচ্ছে না, গিয়ে একটু প্লেগ্রাউন্ডে খুঁজেও পেলো না। তারপর দেখছে বাড়ি যাওয়ার সময় পথে রাস্তাতে এরকম পড়ে আছে ওর তাবিজটা।
এরকম বেশ অনেকবার হয়েছে, আমার সাথে স্কুলে গিয়ে হয়েছে, খেলতে গিয়ে এটা হয়েছে। পীর বাবাকে কি বলেছিলে তারপর? হ্যাঁ, তারপর এটা ঠাম্মিকে জানানো হয়, ঠাম্মি আবার আমরা বর্ধমান যাই, তারপর আবার আমরা ওখানে যাই বর্ণিলপুরে। ওখানে গিয়ে যখন জানানো হয় তখন উনি বললেন যে উনি তাবিজটা করে দিয়েছিলেন ঠিকই, বাট ও এতটা জ্বলছে, এতটা ওর ছটফটানি বাড়ছে যে ও এক একটা ওয়েজ খুঁজে পাচ্ছে খেলার জন্য। ও হয়তো ওর জন্য এটা একটা অ্যাক্টিভিটি, হ্যাঁ ওর জন্য একটা এন্টারটেনমেন্ট। ও তাবিজ ফেলে দিচ্ছে, আবার ওখানে খুঁজে পাচ্ছি, মানে ও এটাতে মজা পাচ্ছে। ও আস্তে আস্তে চাইছে যেন মানে এই প্রোটেক্টিভ, এটা একটা শিল্ড হিসেবে কাজ করছে, এটা যেন মানে সরে যায়, যেন কাউকে একটাকে ও যেন নিতে পারে। হ্যাঁ, তো তখন বললেন যে এর কোনো উপায় তো বলাটা পসিবল না, বিকজ ও মুক্তি ততদিন পাবে না যতদিন না ওর আয়ুটা কমপ্লিট হচ্ছে। বাট একটা হতে পারে যে ওকে গয়াতে গিয়ে আর কি পিণ্ড দিয়ে আসতে হবে। আচ্ছা, তোমাদের থেকে পিণ্ডদানটা করা হয়নি তো? না, তখনও পিণ্ডদান করা হয়নি। মানে এতটা সিভিয়ার যে ব্যাপারটা হয়ে যাবে এটা কেউ বুঝতে পারেনি। খুব স্বাভাবিক, মানে আমাদের এই জিনিসগুলো যে কার ক্ষেত্রে সিভিয়ার হয়ে যায়, কোন ফ্যামিলির কাছে এই জিনিসগুলো সিভিয়ার হয়ে যায়, এগুলো বোঝা যায় না। আর যারা ফেস করেন না তারাই একমাত্র বোঝেন যে কতটা ঝুঁকি পোহাতে হচ্ছে। যেমন তোমাদেরকে বারবার বর্ধমান দৌড়তে হয়েছে, তোমার মা বাবার জন্য তো এটা একটা অনেক বড় ইস্যু। তারপর কি হলো? তারপর আমরা ওখানে গিয়ে উনি বলেন পিণ্ডদান করার জন্য। এবার গয়াতে যেখানে পিণ্ডদান করা হয় ওইখানে কি হয়, একটা প্রেতশিলার ওই পাহাড়টা আছে, সিঁড়িতে বেয়ে যেতে হয় ওখানে। এবার মানুষে কি করে, যেহেতু ওই সিঁড়িটা একা যেতে হয়, একটা মানুষকে একা পিণ্ড নিয়ে যেতে হবে, একটু রিস্কি, একটু স্ক্যারি, তাই মানুষ কি করে ওই নিচটাতে পিণ্ড দিয়ে আসে, পরে কেউ একজন ওদেরই ওখানকারই কেউ একজন গিয়ে ওপরটায় ওটা রেখে আসে। এটা ওদের ওখানকার মান্যতা। তো এবার কিন্তু পীর বাবা মানে ওই ফকির বাবা এটা বললেন যে এটা এরকম করলে হবে না, যে কোনো একটা মানুষকে সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে, গিয়ে নিজের হাতে ওটা দান করে আসতে হবে, তাতে করে যদি কিছু রিহাই হয় তো। তো তারপর আমার পিসেমশাই যায়, পিণ্ডটা দেয়, দিয়ে ফিরে আসে। তারপর আর কোনো সেরকম এক্সপিরিয়েন্স হয়নি, বাট উনি এটাও বলেছিলেন যে এতে ও মুক্তি পাবে না, ও হয়তো তোমাদের আশেপাশেই থাকবে, ঘুরে বেড়াবে, ডিস্টার্বিং ব্যাপারটা থাকবে না। ওর এখন অনেক দিন বাকি আছে। আর বলে নাকি অপঘাতে মরে গেলে মিনিমাম 12 বছর ওকে ঘুরতেই হবে, মিনিমাম মানে 12টা বছরও ওই বৈতরণী নদী যেটাকে বলে এপার ওপার কানেক্ট করে, ওইটাকেও পার করতে পারবে না। তো 12 বছর হলে ও তারপরে চান্সেস থাকে যে যাবে, তার আগে ও এখানেই ঘুরবে। তারপর থেকে এখন এক্সপিরিয়েন্স আমরা করিনি। এটা হচ্ছে এপ্রিল মাসের 2024 সাল, এই মাসে ওর 12 বছর কমপ্লিট হবে। এবার তুমি বলো, আমি ওইটা ছিল এপ্রিল মাস 2012, এটা হচ্ছে এপ্রিল মাস 2024। তো এবার এই ঘটনাটা আমি ওর 12 বছর কমপ্লিট হওয়ার মুখোমুখি এসে তোমায় বলছি, এটা কি কোইন্সিডেন্স নাকি এটা কারোর ইচ্ছা? এটা তোমার ভিউয়ার্স হতে পারে এটা কারোর ইচ্ছে, আপনারা ভালো বলতে পারবেন যে এটা কি তার ইচ্ছে যে তার ঘটনাটা শোনানো হোক এই সময়ে, নাকি আজকে একটা অদ্ভুত ঘটনাও ঘটেছে রূপসা। আজকে তুমি আসার আগে আমি তখন প্রেত কথা রেকর্ড করতে বসবো, এবং রেকর্ড করতে বসার সময় এই যে মাইক স্ট্যান্ডটা রয়েছে, মাইক স্ট্যান্ডটা আমি নর্মালি ঘোরাতে গেছি, ঘোরাতে গিয়ে মাইক স্ট্যান্ডের এই যে আমার স্ট্যান্ডটা ছিল যেটা, এইটা ভেঙে আমার হাতে চলে আসে। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে তুমি ফোন করে বলো যে পডকাস্ট ক্যান্সেল, আজকে হবে না। তারপর খানিকক্ষণ বাদে আমি আবার জোগাড় করে নিলাম, তাই বললাম তুমি কি ফোন করে দিয়েছো? বলছে না, আজকে তার কিছু বলতে হবে না, একটু হয়তো লেট হবে আমার আজকে, কিন্তু পডকাস্ট করা যাবে। তো আজকে এই স্ট্যান্ডটা ভেঙে গেছিল। এবার অনেক প্রশ্ন এখানে চলে আসে, তাহলে সে কি ঘটনাটা বলতে চেয়েছিল, নাকি সে ঘটনা বলতে আটকাচ্ছিল, নাকি আমাকে আটকালো, না কি হলো? আপনারাই ভালো জানেন এটা কি কোনো কোইন্সিডেন্স নাকি এর পিছনে রয়েছে কোনো গূঢ় রহস্য। দারুণ লাগলো রূপসার ঘটনাটা, এবং খুব প্যাথেটিকও। যে কোনো ফ্যামিলির কাছেই এত অল্প বয়সে যদি কারোর মৃত্যু যে কোনো ফ্যামিলির ক্ষেত্রে হয়, তাহলে সেটা সবসময় সেই ফ্যামিলির জন্য খুবই বেদনাদায়ক। আপনারা অবশ্যই আপনাদের ঘটনা পাঠান, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠান আপনার ঘটনা 9875476704 এই নাম্বারে। এবং ঘটনা সিলেক্টেড হলে, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা যদি সিলেক্টেড হয়, তাহলে আমাদের টিম থেকে আপনাকে ডাকা হবে এবং আপনি আসবেন এবং এসে আমাদেরকে ঘটনা শোনাবেন।
আশা করছি আমাদের এই সিরিজ আপনাদের ভালো লাগছে এবং আরও নতুন কিছু ভবিষ্যতে করার আমার ইচ্ছে রয়েছে, সেগুলোর জন্য আপনাদেরকে কিন্তু সব সময় সাথে চাই। আজকের মতো পডকাস্ট এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে। আজ আমার গেস্ট রূপসা এবং ক্যামেরার উল্টো দিকে রয়েছে কৌশিক। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজকে আমার গেস্ট নন্দিতাদি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি, আমি তুমি করে বলি তোমাকে। হ্যাঁ, ইউ আর ভেরি সুইট। না না, তোমাকে আমি তুমি করে বলি। তুমি কোথা থেকে আসছো? আমি আসছি টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি, মেট্রো করে। আচ্ছা, কি করো তুমি? তোমার সাথে একটু পরিচয় করি। করতাম, আমার লজিস্টিক্স এর বিজনেস ছিল। আচ্ছা, তা এখন আর বয়সটা হয়ে গেছে, এখন আর ওটা আর করি না, আর বন্ধ করে, মানে আমি রিটায়ার করে গেছো এখন। এখন তাহলে বাকি এখন শুধুই পডকাস্ট শুনি, যাবতীয় যত রকম আছে সব শুনি। এই ধরনের এই ইন্টারেস্টটা বেশি হয়েছে নিজের লাইফে এরকম একটা ঘটনা ঘটার পর। আচ্ছা, আগে তো এগুলো ছিল না, কোনোদিনই শুনিনি এই ধরনের ভূত প্রেত সম্বন্ধে লোকের এত একটা ভেগ আইডিয়া ছিল। ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার জন্ম টালিগঞ্জে, গলফ ক্লাব রোডে আমার জন্ম। আচ্ছা, ওখানে যে টালিগঞ্জের ওই যে গলফ ক্লাব বা হচ্ছে ধরো হচ্ছে আমাদের যে যেটা গলফ গ্রিন আর কি, আমাদের যে হচ্ছে গলফ গ্রিন আমি হতে দেখেছি। এই জায়গাগুলোতে আমি শুনেছি নাকি বহু ভৌতিক ঘটনা আছে। আমি গলফ গ্রিনে কিছু আছে। আমার বাড়ির সামনে আছে কবরখানা, সিমেট্রি, খ্রিস্টানদের। ছোটবেলা থেকে আমরা, মানে আমি বলছি 70s এরম সময় খুব লোডশেডিং হতো, তখন আমরা কবরখানায় গিয়ে কবরের উপর শুয়ে ঘুমাতাম। বাঁধানো কবর ছিল এবং অনেক ব্রিটিশ আমলে, মানে সেই সময়কার অনেকের প্রচুর কবর আছে যেগুলো ওরা পুরো বাঁধিয়ে দেওয়া। আচ্ছা, মানে ওগুলো আর চেঞ্জ হয়নি, এখনো পর্যন্ত ওগুলো ওরকমই রয়েছে, ইনট্যাক্ট রয়েছে। মানে তখন সাহেবদের, ওসব আমাদের দেশের লোকের নয়, যারা তখন ইংরেজ আমলে আর কি তখন ছিল। তো তখন তো আর আমরা জন্মাইনি, আমরা জন্ম থেকে দেখছি যে ওটা এরকম কবরখানা। জীবনে একটা কিছু এদিক ওদিক দেখিনি। আচ্ছা, আরেকটা দেখেছিলাম, মানে অত বছরের জীবনে একজনকে মার্ডার করতে দেখেছিলাম, মানে সেটা হচ্ছে সিপিএম টাইমে। হ্যাঁ, মারলো, ছেলেটা হেঁটে যাচ্ছে, প্রচন্ড পূর্ণিমার আলো, রাত্রিবেলা, কবরখানার ওপর দিয়ে। কারণ আমরা লুকোচুরি খেলতাম কবরখানায়। তো তখন ওই আমার বয়সটা এক্স্যাক্টলি মনে করতে পারবো না, হয়তো 24, 25, 26 এরকম একটা সময় হবে। কবরখানাটা ছেয়ে রয়েছে একটা চাঁদের আলোয়, ভীষণ সুন্দর। আর সামনে পুরো ওপেন, তো তারপরে এই পুকুর, তারপরে এই গলফ মাঠ, আমাদের সামনে কিছুই নেই। দেখছি 3টে ছেলে যাচ্ছে, একটা ছেলে আগে আগে যাচ্ছে আর 2টো ছেলে পিছন পিছন যাচ্ছে। বুঝতে পারছি কি করে, ওরা যে হাঁটছে ওদের পায়ে না সাদা রঙের স্নিকার, পুরোটা আবছা কালচে ভাব, স্নিকারটা ধপধপ করছে, ওটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখি শুট করলো। আর এত নির্জনতা ওখানটা, কবরখানাতে তো আর কেউ থাকে না, এত নির্জনতা যে একটু আওয়াজে একো হয় পুরো। তো ওকে শুট করলো, ধপ করে দেখলাম ছেলেটা পড়ে গেল। তারপরে ওরা দুজন হাঁটতে হাঁটতে আমারই বাড়ির সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। তারপরে খবর পেলাম কুদঘাট থেকে একে ফলো করছিল, ওকে মারলো। কারণ একটা কথা বলে রাখি, আমার বাবা ওই চত্বরে, ওই এলাকায় একটু নাম করা লোক ছিল। নাম করা ইন দ্য সেন্স কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো ফিল্ম স্টার নয়। আমার যেহেতু আত্মীয় হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়, আমার নিজের পিসেমশাই হন। আচ্ছা, সেই জন্য ওই বাড়িটা, ওই দেখ জানিস তো, এটা না ভানু বানিজ্যের শ্বশুর বাড়ি। সবাই বলতে যেহেতু আমরা এগুলো শুনতাম। তুমি তো খুব কাছ থেকে পেয়েছো ওনাকে। হ্যাঁ, প্রচন্ড কাছ থেকে, তোমার ফ্যামিলি। হ্যাঁ, আমার মেজো পিসির হাজবেন্ড। তোমার আমি নন্দিতাদির ঘটনাটায় আসবো, তার আগে আমি একটুখানি, আমি জাস্ট এই ইন্টারেস্টটাকে চেপে রাখতে পারছি না। উনি কেমন মানুষ ছিলেন? আমরা আমাদের ছোট বয়স, তোমরা হিংসা করবে শুনলে। কেমন শুনি? আমাদের ছোট বয়স, আমাদের বাড়ি, ভানু ব্যানার্জি আমাদের বাড়ির জামাই। আমার পাশের বাড়ি রাইটার মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। হ্যাঁ, বলছি আমি। তার 1, 2, 3, 4টে 5 নম্বর বাড়িটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় এই পাশের বাড়িতে থাকতেন, তার পাশে ওটা হচ্ছে তাদের অরিজিনাল বাড়ি।
আচ্ছা, একটু এগিয়ে ডান দিকে ঘুরে গেলেই শুভেন্দু চ্যাটার্জি তখন ডাক্তারি করতেন, সিনেমাও করছেন, ডাক্তারি করতেন, ডাক্তারি চেম্বার করতেন। উল্টো দিকে রাধা ফিল্ম স্টুডিও, পিছন দিকে ভারত লক্ষ্মী স্টুডিও। আমাদের বাড়িতে এরকম হতো, বাড়ির নিচে ক্রিকেট খেলা হচ্ছে, আমার জন্ম তখন হয়নি, শুনেছি। উইকেট হচ্ছে কি, ওই পেটিতে করে ফল আসে, ওই যে দেখবে এখন ওই পেটি হচ্ছে উইকেট। ব্যাট করছে কে সতীনাথ মুখোপাধ্যায়, বল করছে কে শ্যামল মিত্র, ফিল্ডিং করছে কে আমার বাবা অমুক তমুক মানবেন্দ্র। এরা তো আমার পিসি তো নীলিমা বন্দ্যোপাধ্যায় কীর্তনিয়া। তোমার কি ব্যাকগ্রাউন্ড, সত্যি হিংসে করার মতন ব্যাকগ্রাউন্ড। ভাবতে পারবেন আমরা কি ছোটবেলা কাটিয়েছি, অসাধারণ। ভানু বন্দ্যোপাধ্যায় কিরকম মানুষ ছিলেন, মানে উনি কি রিয়েল লাইফে ঠিক অতটাই হাস্য কৌতুকের মানুষ ছিলেন? না, একদম ছিলেন না। অসম্ভব স্টুডিয়াস, অসম্ভব জ্ঞান। আমরা পড়াশোনা করছি, স্কুলে পড়ছি, ক্লাস 6, 7, 8 এরকম পড়ছি, হিস্ট্রি বই পড়ছি। জিজ্ঞেস করলো কার বই পড়িস তোরা, কার হিস্ট্রি বই পড়িস? অমুকের, মনে নেই এখন আর। ওই বইয়ের এত নম্বর পরিচ্ছদে অত নম্বর পাতায় দেখবি এই লাইনটা আছে, এরকম বলে দিতেন। ভানু ব্যানার্জি এক্সেপশনাল। মানে আমি অনেককে দেখেছি এত শিক্ষিত। ওনার মা ঢাকায় ব্রিটিশ আমলে ব্রিটিশ বাড়ির মানে সাহেবদের কোনো একটা ফ্যামিলির কোনো একটা বড় মাঠ এই ধরনের কারোর বাড়ির বাচ্চাদের গভর্নেন্স ছিলেন ভানু ব্যানার্জির মা। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতেন, এবং ওনার কাগজে নাম বেরিয়েছিল কারণ তখন তো টমটম গাড়িতে চলে যেত, মহিলারা ওরম ভাবে যেত না। তা টমটম গাড়িতে উনি ওই তার ছাত্রীদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন কোনো কাজে হয়তো, সেখানে একজন সাহেব, একটি ছেলে লুম্পেন টাইপের, সে মানে প্রশাসনের লোক আর কি, সে গাড়িটায় উঠেছিল। মহিলা দেখেছে জেনানা গাড়ি হ্যাঁ, জেনানা গাড়িতে উঠে পড়েছে। সেখানে এক কিক ওই মহিলা ওনাকে, এত সাহসী ছিলেন উনি। তার নয় তো এরকম ছেলে হয়, ওই ছেলে হয় কি ভাবা যায়? সত্যেন বোস ভানু ব্যানার্জির গুরু, কোনোদিনও সত্যেন বোস তো সায়েন্সের। তো যাই হোক, আমাদের ছোট বয়সটা এইভাবে কেটেছে, তা আমাদের অন্যরকম জীবন ছিল। এনিওয়ে, বাদ দাও, ঘটনাটা শুনি তাহলে। ঘটনাটা কি ঘটেছে তোমার সাথে? আগে বলেনি, প্রথম আমার মামা বাড়ি বরানগরে। বরানগরের ওই যে বাড়িটার মালিকের নাম ছিল পুলিন চ্যাটার্জি। 72-71-এ নকশাল পিরিয়ডে নাকি স্ট্যাব করা হয়েছিল। আচ্ছা। ওই বাড়ির ওপরে জমিদার বাড়ি, বিশাল পুরনো বাড়ি। ওই বাড়ির একদম টপ ফ্লোরে একটা নাচ ঘর ছিল। আচ্ছা। আমরা যখন মামা বাড়িতে যেতাম তখন যেতাম ওই ঘরটা, ফাঁকা পড়ে থাকতো, কিন্তু কিছু হতো না, কিন্তু কিছুই বুঝতাম না, কোনো রিয়াকশন বা কোনো ফিলিং কিছুই হতো না, কি ভূত আছে না প্রেত আছে না জন্তু জানোয়ার আছে কিছুই বুঝতাম না। কিন্তু খুব বদনাম ছিল বাড়িটার, যে ওই নাচ ঘরে কিছু একটা হয়, কিছু একটা দেখা যায়, ওইদিকে যাস না। আর আগেকার দিনের বাড়ি এক জায়গায় লম্বা হেঁটে গিয়ে বারান্দা, শেষ মাথায় বাথরুম, এরকম ছিল না আগে পুরোনো দিনের বাড়িতে? ওইখানেও তাই, বেশিরভাগ সময় বাথরুম আলাদাই থাকতো, সবসময় আলাদা থাকতো। মানে আমারও ছোটবেলায় তাই আমি দেখেছি। বর্তমান ফ্ল্যাট কালচার আসার পর ঘরের মধ্যে বাথরুম হয়েছে, অ্যাটাচড বাথরুম। যাই হোক, একদিন হঠাৎ মামা বাড়িতে গেছি, দিদিমা রয়েছেন, ছোট মাসি দেখি বেরিয়েছে, বাথরুমে গিয়েছিল আর কি, ঘর থেকেই ঘরের ভেতর দিয়ে, মানে বাড়ির ভেতরেই একটু হেগিয়ে বারান্দা লম্বা, একপাশে রান্নাঘর অমুক তমুক, তারপরে বাথরুম পায়খানা। হঠাৎ দেখি দৌড়ে মানে স্পিডে ঘরে ঢুকে এলো। আচ্ছা। মাসি মানে আমার মায়ের মাসিকে বলছে যে বসে আছে। তো আমরা তো জানি না কে বসে আছে, তখন তো বলছে না, যেভাবে বলছে চোখ মুখ সব পাল্টে গেছে। কে যাইস না, আমরা তো বাঙাল, যাইস না ওইখানে, যাইস না, দিব কিন্তু শেষ করে দিব, ওখানে যাওয়ানোর দরকার নেই, ওইদিকে যাইতে, এরকম বলে যাচ্ছে। যখন যেটা না করবে দেখবে মানুষের স্বভাব হচ্ছে সেটার প্রতি ইন্টারেস্ট বাড়ে। ওটা তো তখন আমাকে দেখতেই, আর আমি চিরকালই ভীষণ ইনকুইজিটিভ এইসব ক্ষেত্রে। কিরে না করছে কেন রে, এটা তো তাহলে দেখতেই হবে। এবার আস্তে আস্তে মাসির এই কাপড়টা ধরেই গিয়ে দাঁড়িয়েছে, দেখি কি বাড়ির পায়খানার
পিছন দিকটা একটু গাছপালা জঙ্গল জঙ্গল মতো, সেখান দিয়ে একটা লোহার ঘোরানো সিঁড়ি একদম নিচতলা থেকে টপ ফ্লোরে ওই নাচঘর অব্দি পৌঁছে গেছে। ওটা মাছের সিঁড়িটা অনেকবার উঠেছি নেমেছি। একটা লাল আর সাদা শাড়ি, লাল পাড় আর একটা সাদা শাড়ি, দেখি কেউ একটা বসে রয়েছে, এমনি দেখতে পাচ্ছি না, পাটা এরম ঝুলছে, শুধু পাটা দেখতে পাচ্ছি। পাটা দেখছি দোলাচ্ছে। ওইটা আমার মাসি দেখতে পেয়েছে, কারণ সবারই তো ভেতরে আছে, ওখানে বাথরুমে অন্ধকার হলে বাথরুমে যেতে গেলেই ওপরে তাকায় আগে। এই আমরাও দেখেছি, এবার ওটা আমি তুমিও দেখেছো দেখেছি, ওটা? হ্যাঁ ওটা আমি দেখেছি। তারপরে কিছুই হলো না, ঘরে দরজা বন্ধ করে বসে থাক। তখন থেকে ধারণা হচ্ছে দরজা বন্ধ করে দিলে ভূত দেখা যায় না, ভূত আর আসবে না তো, হ্যাঁ। আসবে কোথা দিয়ে, দরজা তো বন্ধ। এই বুদ্ধি ছিল হ্যাঁ। আর কি। ছোটবেলা তখন হ্যাঁ বুদ্ধি। যেমন আমি যখন ছোট ছিলাম, মানে আমার মানে আমাদের পৈতৃক বাড়ি যেখানে ছিল, আমাদের এখানেই, তো সেই বাড়িটা অনেক বড় জায়গা জুড়ে ছিল। ওখানে ওরকম আলাদা বাথরুম, আলাদা সমস্ত কিছু তখনকার দিনে যেমন হতো। তো ওখানে আমাদের মাঝখানে একটা চাতাল ছিল, চাতাল থেকে বাথরুমের যে গলিটা ছিল ওটা অন্ধকার থাকতো, গেলে আলো জ্বালানো হতো। আর আমার মানে সন্ধে হয়ে যাওয়ার পরই আমার খালি মনে হতো যে ওইখান থেকে কেউ আসে, আর আমি তাই জন্য আর ঘর থেকে বেরোতাম না। হতেই পারে, হতেও পারে, না হওয়া কিন্তু বড়নগরে অনেক বাড়ি আছে, স্টিল এখনো একটা বাড়ি আছে। আমরা গঙ্গা দিয়ে যখন যাতায়াত করি বেলুর মঠে যাই, ওটার দিকে বাড়িটা অ্যাজ ইট ইজ আছে। কিন্তু দুঃখের বিষয়, বাড়িটা কিন্তু আছেই, অবশ্যই আছে, সবাই জানে। দুঃখের বিষয় এমন অবস্থা মানুষজনের, ওখানে একটা ফ্যামিলি থাকে, ওই ভূতের সঙ্গেই থাকে। আমি কখনো জিজ্ঞেস করিনি, কিন্তু আমার ওদের জন্য কষ্ট ওদের জীবন হয়েছিল। কিরকম? আর কিছু করার নেই, ওদের বাধ্য ওখানে থাকতে, থাকার হয়তো কোনো জায়গা টায়গা নেই, একটা ফ্যামিলি থাকে ওখানে। এনিওয়ে ও গেল 1 নম্বর। 2 নম্বর, অনেক বড় বয়সে আমি আমার বন্ধুর বাড়িতে গেছি। আমার বন্ধুর বাবা মারা গেছেন, তখন আমাকে থাকতে হয়েছিল বেশ মাসখানেক মতো। ওরা সবাই না একটু কি বলবো, বেশি ঠান্ডা লেগে যায় অল্পতেই, ওরা জোরে পাখা চালায় না, তাতে ওদের প্রবলেম হয় সবাই। আর আমার ঠিক উল্টো ক্যারেক্টার, আমার প্রচন্ড গরম ছিল। এখন গরম লাগছে? এখন আমার বেশি কমিয়ে চেঞ্জ দেবো? হয়ে গেছি আমি। আচ্ছা, ওকে। তখন বিভৎস গরম লাগতো, তা আমি বলেছি তোদের একতলায় আমি থাকবো। ওরা আমাদের অনেকবার না করেছিল, যাস না ওখানে, যেও না, ওখানে যেও না। কাকিমাও বললেন যেও না, তুমি ওপরে এসো। কেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু বলছেনও না, আমি অন্য কিছু ভাবিও নি। আমি নিচে চলে গেছি, ভীষণ ঠান্ডা নিচটা। আর ঠান্ডাটা তো এই তোমাদের পডকাস্ট শুনে বুঝেছি, ওই যে এক্সট্রাঅর্ডিনারি ঠান্ডা, এটা একটা বিশেষ কারণে হয়। নর্মাল ঠান্ডা যেটা, কিন্তু তখন ওটা আমার দারুণ লাগতো, এত ভালো লাগতো, ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঠিক ফ্যানের নিচে। এবার আমি শুয়েছি, হঠাৎ দেখি শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার হাতটা এরম ছিল, এরম সাইডের বালিশের পাশে এরম করা ছিল। হঠাৎ দেখছি কি আমার গা দিয়ে যত লোমকূপ আছে, ওই সিনেমায় দেখেছো হেলিকপ্টার ধান ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছে, ধানগুলো মানে ধানের গাছগুলো একদম এরম হয়ে যাচ্ছে, আমার গায়ের লোমগুলো ওরকম হচ্ছে। মানে একটা দিকে শুয়ে পড়ছে যেন, শুয়ে যাচ্ছে, আবার আসছে, আর কাঁটা দিচ্ছে সারা গায়ে, গুজবাম্পস ওয়ান কাইন্ড অফ। এইবার এত তীব্র ওরকম ফিলিং আমার আগে কখনো হয়নি। ওকে। আমি ফাট করে চোখটা খুলে গেছে, খুলে গিয়ে যে কি হলো, এটা কি হলো মনে মনে ভাবছি। এবার সামনে শুয়ে আছে তো, ধরো এরম তাকিয়ে আছি, দেখছি কি ধোঁয়া ধোঁয়া, প্রথমে এরম একটা ছিপছিপে মহিলা অবয়ব, ছায়া শরীর মতো। তারপরে দেখছে যে, আর উনি দাঁড়িয়ে আছেন, ধরো আমি এখানে শুয়ে আছি, উনি এখানে দাঁড়িয়ে আছেন, মুখটা এই দিকে করা, মুখটা উল্টো দিক, মানে আমার বাঁ দিকের ওপর, পিছন, আমার পিছন দিকটা করা, কিন্তু বডিটা এরকম, মুখটা আমার দিকে এরকম করছে। হ্যাঁ, আরে তুই ঘুমাসনি? তুমি জিজ্ঞাসা করছো? আমি ভাবছি আমার বন্ধুটা। ওকে। কি তুই ঘুমাসনি, এত রাত হয়ে গেছে, যা শুয়ে পড়, রেগে আছিস কেন, তুই কি আমাকে দেখতে এসছিস? একটা কথা বলছে না, 3 বার জিজ্ঞেস করেছি, আমার কিন্তু ভয় করছে না একটুও। ও কিন্তু গায়ে কাঁটা দিচ্ছিল, সেটা তখন বন্ধ হয়েছে, সে কোনো উত্তর দিচ্ছে না, ওই একভাবে ওইদিকে দাঁড়িয়ে এরকম করে তাকিয়েছে। এবার আমি ওনাকে দেখছি, তখন আমি বুঝেছি এটা আমার বন্ধু না। তবে দেখছি কি, মানে ধরে নাও
মিনিট 3-4 ওরকম দাঁড়িয়ে দেখছেন আমাকে। তারপরে দেখলাম একটা, ওই আমরা কালী পুজোর সময় ইলেকট্রিকের তার জ্বালাতাম, বাজি ছিল, আমরা ছোট বয়সে খুব জ্বালিয়েছি, ও বুঝতে পেরেছি, হ্যাঁ, হ্যাঁ। এরকম তারের মতো, একদম ওটা ল্যাক ধরলে প্যাক করতো ওটা, হ্যাঁ, হ্যাঁ, একদম মানে ল্যাক কোনো প্যাক স্টিফনেস করতো, নেই, কোনো হ্যাঁ, স্টিফনেস নেই, ওইটা জ্বলতো না, হ্যাঁ, পটপট পটপট করে জ্বলতে থাকে, তার অনেকক্ষণ জ্বলতো ওটা। এক্স্যাক্টলি ওটা জ্বলছে। কোথায়? ওই যে চেহারাটা দেখছি, সে হ্যাঁ। চেহারাটা হচ্ছে ওইটা, ধরো ওটা জ্বলছে, জ্বলতে জ্বলতে না ব্লু হয়ে গেল, টোটাল এটা ব্লু হয়ে গিয়ে এরকম বিন্দুতে গিয়ে মিলিয়ে গেল। তখন আমি বুঝলাম এ তো মানুষ ছিল না। কি দেখেছো তুমি এটা? আমি জানি না কি দেখেছি, কিন্তু মানে স্পার্ক করতে 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 না একটা- মানে খুব এক লাইনে স্পার্ক, ওই যে ওরকম কাঠি ওরকম তার জ্বালালে যেরকম কত দূর স্পার্ক কত দূর ছড়াতে পারে, বুঝতে পেরেছি, ঠিক ওনার ওরকম বডি জুড়ে ওটা হচ্ছে। হ্যাঁ, এরকম হতে 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 সরু হয়ে গেল আলোটা, হয়ে এরকম একটা বিন্দুতে গিয়ে মিলিয়ে গেল, আর লাস্টের টুকু হচ্ছে মানে অসাধারণ একটা ব্লু। হুম। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার একটা ফোঁটা ভয় নেই। আমার এখানে আসার পিছনে আরেকটা কারণ, মেইন কারণ এই ঘটনাগুলো আমার বহু আগে ঘটে গেছে, আমি বলিনি হুম। কারণ এগুলোকে অতটা প্রয়োজন বোধ করিনি। এইখানে মেইন কারণ আমার কিছু কোয়ারি আছে। আমার ভয় লাগে না কেন, এটা কিন্তু আমার একটা কোয়ারি। যতবার ঘটেছে একবারের জন্য ভয় লাগেনি। তারপরে আমি তোমাদের পডকাস্টে অনেক ঘটনা শুনেছি যেখানে বলছে যে জ্বর এসে গেল, এরকম করছে, আমার এগুলো কিছুই হয় না। হুম। এইরকম ধারণা করতে করতে ভাবতে ভাবতে আমি নিজেকে কি ভেবেছিলাম জানো, কি হয়েছে? আমি ভূতেদের রাজা। হতেই পারে। হোয়াইট পসিবল, তুমি ভাবতে পারবে না। আমার কিন্তু এখনো ব্যাপারে একটা ইয়ে আছে কি শুনি? যে আমার ছিটে ফোটা ভয় নেই কেন, আমার কোনো তুমি কি জীবনে অসুবিধা হয় না এমনিও কেন? ভয় কম পাও? হ্যাঁ, ভয় পাই না, ভয় জিনিসটা আমার নেই, তোমার মধ্যে ভয় ব্যাপারটাই কম। নেই আমার নেই। তুমি ডাকাবুকো মানুষ ছিলে, হে সাংঘাতিক, পিটানো একা কাকের অনেক ভয় স্ট্রাগল নেই। করেছো, হ্যাঁ, পুরো Life-এ? ব্যবসাটাই তো স্ট্রাগল করা। পুরো একাই করেছো। আমার যেটা মনে হয়েছে যে ভয় কেন লাগে না, মানুষ যখন নিজের প্রতি খুব ক্লিয়ার থাকে আমার মনে হয় তার ভয়টা চলে যায়। নিশ্চয়ই, কারণ তখন সে জানে যে আমার বাউন্ডারি কতটা বা আমি কে, এই ব্যাপারটা হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে যায় যে আমি কতটা যেতে পারি, আমি কতটা এগোতে পারি বা আমি কতটার পর আর যেতে পারবো না। একটা জিনিস আমার বলছি তোমাকে, আমার অনেক রকম অভিজ্ঞতা বলো। আছে। এই যে ঘটনাটা বলার জন্য আজকে আমি এসেছি ব্যাঙ্গালোরে, এটা তো আমার সেই গুরুদেবকে নিয়েই ঘটেছে, বলো। এবং আমি বেলুড় মঠের দীক্ষিত, এবং এই মহারাজের কাছে আমার শুরু ওখানে গিয়ে দেখাই, প্রথম দর্শনই এই মহারাজকে। আচ্ছা। এই মহারাজ কখনো কোনো লাইমলাইটে থাকে না বা কোনো বড় পজিশনের ছিলেন তা নন। আমার অনেক কিছু পাওয়া হয়েছে, হুম। পেয়েছি, আমি বলবো কি পেয়েছি বলতে পারবো না। হুম। উপলব্ধি হওয়াটা জানো তো একটা পাওয়া, 100 বার আমার মনে হয় এটাই সব থেকে বড় পাওয়া। একদম। একজন আমাকে বলেছিল কোনো কালেই আমার এসবে অসুবিধা হয় না। একজন আমাকে, আমাদেরই বন্ধু স্থানীয়, বলল তুই যদি দেখিস, মানে ভগবান নিয়ে আলোচনা করছি, তুই যদি দেখিস দুর্গা তোর সামনে এসে দাঁড়িয়েছে, তুই অবাক হবি না? আমি খুব কুললি বললাম, না কেন অবাক হওয়ার কি আছে, আমি যদি মানি দুর্গা আছে তো দুর্গা আসতেই পারে, তো হুম, যে আছে সে তো আসতেই পারে, হুম, যে নেই সে আর না। ভূত সম্বন্ধে আমার মনটা যায়নি কোনোদিন, হুম। সুতরাং ওর প্রতি ইন্টারেস্ট নেই, ওই জন্য জানাও হয়নি। কিন্তু তুমি যে দেখলে, এইটাই বলছি, এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ভীষণ রহস্যময় ব্যাপার আছে, যেটা আমি তোমাকে বাইরে বলতে পারি, অন স্ক্রিন আমি বলতে পারবো না। ঠিক আছে, তোমার তাহলে একটা সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স শুনি। সুপার ন্যাচারাল? হ্যাঁ। এটাও তো সেই বলা হয়ে যাচ্ছে, এটাও তো তাহলে আমাকে আর পেটাবে, আর দেখা দেবে না। অন্য কিছু বলো, তোমার কোনো আমি দেখো, আমি experience খুব, বলো। আমি বেসিক্যালি বলতে পারি, লোকে মানলো না মানলো, আমার বয়ে গেল। হুম, আমি প্রথম জীবনে বেনারস গেছি। আচ্ছা। এবার বেনারস গিয়ে আমি, বিশ্বাস করবে না গৌরব, বেনারসে গিয়ে আমি ফিল করছি যে আরে আমি তো এখানকার লোক, আমি তো কলকাতায় থাকি শুধু, আমি তো এখানে, আমি প্রথম দেখছি বেনারস জীবনে, হুম, এটা তো আমারই জায়গা,
এই সব পরিচিত লাগছে, এরকম লাগছে। এনিওয়ে বিশ্বনাথ দর্শনে গেছি, বিভিন্ন সময়ে গেছি, একদম রাত্রিবেলা যখন শয়ন আরতি দিত তখন গেছি। আমি বলছি আজ থেকে 25-26 বছর আগেকার কথা। গেছি, শয়ন আরতি দিয়েছেন, আমি দাঁড়িয়ে আছি। আরতি যখন দেয় তখন ওরা পর্দা দিয়ে ঢেকে দিত। মন্দিরটা বেনারস গেছে কখন? আচ্ছা, মন্দির যেটা যেখানে বিশ্বনাথজি রয়েছেন এর দরজায় পর্দা দিয়ে ঢেকে দেয়, আরতি করে, ভোগ নিবেদন করে, করে তারপরে খুলে দেয়। তো এবার হঠাৎ দেখি একজন ভদ্রলোক পিছন থেকে এসে আমাকে বলল, দিদি বাঙালি, দিদি আপনি পর্দাটাকে চেপে ধরে রাখুন যেন কেউ দেখতে না পায়। হ্যাঁ নিশ্চয়ই। বলেই উনি যে বলে চলে গেলেন, তখন আমার ভেতরটা এত লোকের মাঝে ভর্তি লোক, এর মাঝে আমাকেই বললো, তার মানে নিশ্চয়ই ঠাকুরের ইচ্ছা হয়েছে, সম্ভব না এরকম আমি ভাবছি নিজে নিজে। ভীষণ একটা আনন্দ হলো। তারপর উনি এসে হট করে এসে বললেন, আপনার এখানে দাঁড়ান, যাবেন না। আমি দাঁড়িয়ে রইলাম। পদ্ম পাতা এরকম করা, তার মধ্যে ভর্তি গরম গরম পায়েস, ভোগ দিয়েছেন, ওইটা ভোগ, এটা নিন। আমরা ঠিক করেছিলাম ওই আরতি দেখে ফেরার পথে কিছু খেয়ে ফেয়ে চলে যাব হোটেলে। এবার ওখানে আমি কি করেছি, আমি জাস্ট বলে এসছি ঠাকুরকে, তুমি বিশ্বনাথজিকে, যে আমরা তো এখানে তো বড় গ্যাঞ্জাম, আমি ভিড় ভাট্টা ভালোবাসি না, এখানে তো তোমার সঙ্গে গল্প করতে পারলাম না, আমরা তো হোটেলে আছি, তুমি চলে এসো না। ক্যাজুয়ালি বলছি, একবারও মনের মধ্যে এটা হচ্ছে না যে ডাকছি বা কিছু ওরকম কিছু নেই, মানে আমি বলছি একজন, ধরো তোমার বাড়িতে এলাম, গৌরব তুমি আমার বাড়িতে এসো একদিন, বলতেই পারি তো। তেমন তার কাছে যখন গেছি তাকে বলছি, তোমার এখানে বড্ড ক্যাচাল ভিড়, তুমি রাত্রিবেলা চলে এসো, আমরা তো একাই আছি। অন গড গৌরব, সারা রাত বসে রইলাম এবং 3:30 এরম সময় পুরো বুঝতে পারলাম যে এসছেন। কি করে বুঝলে? একটা বিভৎস আওয়াজ হলো, মেঘ ডাকার আওয়াজটা যদি 1000 গুণ বেশি হয়, ঘড় ঘড় করে ওই আওয়াজটা। আর ওটা কোনো কেউ তৈরি করতে পারবে না, ওই আওয়াজ তোমার মনটাই তোমাকে বলে দেবে ওই এসছে। তো যাই হোক, তো এই দিকটা আমার বরাবরই আছে, বরাবরই আমি পাই। আমার বাবা ইয়াং এজে কি বলো, তখনকার দিনে মাস্তান গোছেচ্ছিল। আচ্ছা, মাস্তান মানে তার হেভি রেপুটেশন ছিল, সচ্চা লোক ছিল, খুব ফিলিপসে চাকরি করতেন। খেলাধুলা, সেতার বাজানো, তবলা বাজানো, পাখওয়াজ বাজানো, গান গাওয়া, অনেক কিসের না, এই সমস্ত কিছু বাবা না চরম জায়গায় এইগুলো ভোগ করা, যে সেতার বাজানো তো সেতারের এক্সট্রিমে চলে যেত, যেটাই করতে এক্সট্রিমে যেত। একদিন সংসারটাও ছেড়ে দিল। বাবা কিন্তু নাগা সন্ন্যাসী আমার বাবা ছিলেন। সংসার ছেড়ে চলে গেলেন? হ্যাঁ, মার কাছে পারমিশন, বউয়ের কাছে পারমিশন নিতে হয়। আমার মা তো হচ্ছে কি বলবো, গৃহী সন্ন্যাসী বলে, উনি ছিলেন গৃহী সন্ন্যাসী। আবাহনও নেই, বিসর্জনও নেই, তোমার যা ইচ্ছা তোমার করো, তুমি যেতে ভালো থাকে তাই করো। কোনোদিনও আমার মা এক্সিলেন্ট, মানে আমার চোখে আর কি দেবী। এই স্যাক্রিফাইস, এত বিয়ে করেছো তুমি, এটা এবার তুমি বুঝতে পারবে। এক্স্যাক্টলি, এটা যারা না করে তারা দিচ্ছে আমার এটা ভেবে। অসাধারণ মহিলা। এইগুলো উপলব্ধি ছাড়া হতেই পারে না, পুরোটাই উপলব্ধি। একটা মানুষ যদি পুরো মানে একটা মানুষ প্রচন্ড ব্যস্ত জীবনে 10টা EMI চোকাতে চোকাতে এই কথাটা ভাবতেই পারবে না। না, আমাদের মানে একটাই ভগবানের কৃপা যে আজ অব্দি আমরা কোনো EMI এর চক্করে পড়িনি বাবা। না মানে তুমি ভাবো না, জানি আজকে কেন জানো, যে মানুষটা EMI দিচ্ছে, ধরো তোমার বাবাকে যদি EMI দিতে হতো সত্যিকারের, তাহলে সে সংসারটা ছাড়ার কথা তো তার উপলব্ধিতেই আসতো না। EMI দিতে হতো না তো, লোকটার তো কোনো চাহিদা ছিল না। হ্যাঁ, মানে উনি প্রথম থেকেই জিরো থেকেই মানুষটা ওরকমই করেছে। না, আমি শুনেছিলাম পরবর্তী জীবনে সাধুদের কাছে শুনেছিলাম যে আগে লগ্নভ্রষ্ট সন্ন্যাসী ছিল, ঋষি ছিল কিছু, যার কিছু কারণে তার জন্ম, মানব জন্ম মানে জন্ম হয়েছে, এই পাপটুকু শেষ করে আবার চলে যাবে। বাবার সাথে দেখা করতে, তারপর যখন বাবা চলে গেলেন, বলে দিচ্ছি, চলে যেতেন। বাবা তারাপীঠে জমি কিনেছিল, জমি কিনে
ঘরটর বানিয়ে ওখানেই থাকতো, এবং তারাপীঠ মন্দিরের থেকে বেশ অনেকটা দূরে, উইদিন 1.5 কিলোমিটার ওখানে উনি একটা ঘর করে থাকেন। আমেরিকাতে থাকে আমার পিসো দাদা, ও এলো, মামা তুমি এই যে তারাপীঠে থাকতো, আর ভীষণ রাজকীয় স্টাইলে জীবন কাটিয়েছিল সারা জীবনে। সেই লোকটা সাধু হয়ে গেল, মাটির ঘরে মেঝেতে শুয়ে থাকতো, নিউমোনিয়া হয়ে গেল তার, ঠান্ডা লেগে। সেটা আবার বললো কে, আমাদের পাড়ার এক ডাক্তার। কিরে তোর বাবার তো নিউমোনিয়া হয়ে গেছে, এসেছিল সেদিনকে। তোমার ফ্যামিলি থেকেই একটা স্পিরিচুয়াল দিক তোমার মধ্যে রয়েছে। কারণ কি বলছি, আমার ঠাকুর দাদা হচ্ছে সত্য যুগের লোকেরা কেমন হয় এটা আমার ঠাকুর দাদাকে দেখলে বুঝতে পারি। বই থেকে উঠে আসা ক্যারেক্টার একটা। জীবনে মিথ্যে কথা বলবে না, জীবনে কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু খাওয়া পড়াটুকু হয়ে গেলেই তার হয়ে গেল, বুঝেছি। কিছু তোমার গোটা ফ্যামিলি জুড়েই স্পিরিচুয়াল ইনক্লিনেশন রয়েছে। এইবার শোনো, ঠাকুরদাকে দেখতাম ছোট বয়সে বসে বসে কাঁদে, থেকে কাঁদে কেন রে? অর্থাৎ আমার খুব প্রিয় মানুষের মধ্যে ঠাকুরদা একজন। একদিন মানে ওত পেতে রয়েছে, যখন দেখি কেন কাঁদছে, কি বলছে, এবার কাছে গেছি, দেখি কি গোবিন্দ 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 করে আর কাঁদে। গোবিন্দ মানে আমাদের শ্রীকৃষ্ণ। একটা ছোট ছবি ছিল তার মুখ, সে বরাবর ওইটার দিকে তাকিয়ে থাকতো, অন্ধ হয়ে গিয়েছিলেন পরের জগৎ জীবন, কিন্তু গোবিন্দ বলে কাঁদে। এই গোবিন্দর ওপর হয়ে গেল আমার প্রচন্ড রাগ। হ্যাঁ, আমার দাদুকে তুমি কাঁদাচ্ছ, তোমার এত বড় সাহস, তোমার সামনে পেলে তোমাকে দেবো। তোমার যদি ওই জানার থাকে ব্যাঙ্গালোরের ঘটনাটা যেটা ঘটলো, আমি জলজান্ত দেখলাম। বলো। আচ্ছা, ওটা তো মেইন ঘটনা মনে হয় তোমার। হ্যাঁ, এটা হচ্ছিল আমার গুরুদেবের শরীর খুব খারাপ হয়েছিল, খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তার জন্য এখন আমাদের মঠ মিশনের নিয়ম হচ্ছে যে পজিশনে থাকবেন যেই সাধুরা, তাদের জন্য একজন করে সেবক দেওয়া অ্যালট করা হয়। কিন্তু সাধারণ সাধুদের জন্য তো তা করা হয় না। সে তাদের কি করে, একটা আরোগ্য ভবন বলে একটা বাড়ি আছে মঠেরই পাশেই, পেছন দিকটা থাকে, সেইখানে পাঠিয়ে দেওয়া হয়। আর ওখানে যাবতীয় সাধু অসুস্থ, একটা সুস্থ মনের মানুষ ওখানে গেলে অসুস্থ হয়ে পড়বে, বৃদ্ধ মুখ তমুক সব অসুস্থ লোকের মাঝে থাকতে নেই। ন্যাচারালি ওখান থেকে আমরা আবেদন করে নিয়ে এলাম আমাদের কাছে, গুরু বোনেরা মিলে, ভাইটাইও ছিল কয়েকজন, ওখানে ওনার একটা সেপারেট জায়গায় ওনাকে রেখে ডাক্তারকে দেখানো হলো। ডাক্তার বলল যে চোখে উনি গ্লোকোমা ছিল, খুব ভয়ঙ্কর আকারে, আপনারা ব্যাঙ্গালোরে নারায়ণন হসপিটালে যান। এবার নিয়ে গেলাম, আমরা বুক করেছিলাম, যেহেতু সাধুকে তো সব হোটেলে রাখা যায় না, মানে ঠিক সাধু কখনো হোটেলে থাকবে না, এখানে 5 জন থাকে সেখানে তারা থাকবে না, তাদের অনেক প্রবলেম হয়, যেহেতু যত আপার লেভেলের সোল তাদের কিন্তু প্রবলেম হয়, খুব বেশি এনার্জির সঙ্গে ওরা মানে ঘুলতে মিলতে চায় না, মানে গন্ডগোলের ব্যাপারটা ভর্তি থাকে না, এভরি কর্নারে গন্ডগোল আছে। আমরা নিয়ে গেলাম ব্যাঙ্গালোরে, ওই জন্য আমরা হোমস্টে AIRNBNB বলে একটা সাইট আছে, ওয়ার্ল্ড ওয়াইড সাইট, তাদের ওখানে বুক করলাম একটা হোমস্টে। এবার ওখানে একটা 2তলা বাড়ি, এক্সেলেন্ট একটা বাড়ি, দারুণ সুন্দর, মানে একদম ফিল্মে শুটিং করায় যেসব বাড়িগুলো দেখায় ওইরকম ধরনের একটা বাড়ি, একটা বিরাট বড় কম্পাউন্ড, বিশাল বড়, তার মধ্যে এরকম ছোট ছোট প্লট করে যে যার মানে বিক্রি করা হয়েছে, যে যার মতো করে বাড়ি করে, এরকম বাড়ি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ওটা যে ভর্তি হয়ে গেছে তা নয়। কিন্তু তা আমরা যেখানে ছিলাম আমাদের আশেপাশে বাড়ি রয়েছে। 1তলা থেকে ঢুকেই একটা ছোট বসার ঘর, ছোটও না খুব একটা, বেশ বড় বড় হয় ব্যাঙ্গালোরের ঘরগুলো, একটা ঘর, সেখানে দুটো সিঙ্গেল সোফা, একটা ডাবল সোফা, একটা সেন্টার টেবিল। আমার প্রথম ঢুকে একটু অবাক লেগেছে, আমি গাছ ভালোবাসি, গাছটা দেখতে গেছি, গিয়ে দেখি কি এরকম বড় বড় সাইজের ডালিম বেদানা হয়ে ঝুলছে, কিন্তু গাছটা এইটুকুনি, বনসাই না কিন্তু, এরকম এইটুকুনি হচ্ছে, আম হয়ে রয়েছে, হ্যাঁ টবে আম হয়ে রয়েছে, আম গাছটা এইটুকুনি, কিন্তু এত বড় বড় আম, বনসাই না ওটা, না নর্মাল গাছ কিন্তু বেটে, আমি দেখিনি জীবনে, আমার না একটু কেমন লেগেছে, নর্মাল, হ্যাঁ মানে আমরা কখনো তো এমন জিনিস দেখি, আমার একটু নর্মাল লাগেনি। আমি বললাম আমার বন্ধুদের, দেখ কিরম না গাছগুলো, মানে সেই অল্প বয়সে পেকে যাওয়া থাকে না, ঠিক ওইরকম, দেখলেই তোমার ওই মানে ভীষণ
পেছন পাকাচ্ছে বাচ্চা থাকে ওই রকমটাই, কিন্তু বাচ্চা না, তার প্রোডাকশন কিন্তু দুর্ধর্ষ। হ্যাঁ, দারুণ। দোতলা উঠেই একটা এরকম বসার মতো জায়গা, ওখানেও একটা সোফা সেট রয়েছে, একটা টেলিভিশন রয়েছে বিশাল বড়, ডান সাইডে একটা রুম বেডরুম, বাঁ সাইডে গিয়ে আরেকটা বেডরুম। ডান সাইডের বেডরুমটায় আমরা আমাদের গুরুদেবকে শোয়ানোর ওখানে ব্যবস্থা করে দিলাম। আমার তো ওষুধ বিশুদ্ধ ভর্তি আছেন। আর ওই ঘরটায় থাকতো আমার যে গুরুদেবকে যে মানে সেবা শুশ্রূষা করতো, মানে খেতে দেওয়া, ওষুধ দেওয়া, জল দেওয়া টাইমলি, সে ওইখানটা থাকতো, আমি তার উল্টো দিকের ঘরটায় থাকতো। এইবার প্রথম দিন গেছি, কিছুই হয়নি। প্রথম দিন বিকেল হব তখন দেখি ল্যান্ডলর্ড যে সে চলে এলো। আপ লোক আয় হ্যাঁ সে সাউথ ইন্ডিয়ান। মহারাজ জি প্রণাম করলো, এই করলো, দেখা সাক্ষাৎ করে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, आप लोग कितने दिन रह गए इधर? क्यों? मैंने तो बुक कर दिया आपको 15 दिन के लिए। পয়সাও নেওয়া হয়ে গেছে, তা আগে পয়সা নেয়। জিজ্ঞেস করছি কতদিন থাকবে। আচ্ছা 15 दिन के लिए। আচ্ছা চলে গেল। একটা কেয়ারটেকার আছে, সেখানে থাকে না, সে আসে রোজ, বাড়ি ঘর দর পয়সা করে চলে যায়, আচ্ছা, থাকেই না। এইবার সেদিনকে আমরা তো আমি বেরোলাম, সবকিছু করে বাজার ফাজার কিনে আনলাম, কিনে এনে রান্না বান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে হলো। পরের দিনও হলো, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক চলছে। তারপরের দিন আমরা হসপিটালে গেলাম, দেখালাম, এসব করে ওটা রাত সন্ধ্যেবেলা বাড়ি ফিরলাম। থার্ড ডেও গেল। থার্ড ডের ফোর্থ ডে থেকে আমি রান্না করছি, করতে দেখলাম কি একটা চলে গেল পিছন দিকে। ধরো আমি এখানে দেওয়াল, এই রান্না করছি, এখানে ওভেনটা, এই পাশে দরজাটা, রান্নাঘরে ঢোকার দরজাটা, আর ওটারই মুখোমুখি ওই পাশটাই, করিডরটার ওই পাশটাই ওই ফ্ল্যাটটা। ওকে, মনে হলো যেন কেউ একটা গেল আমার পিছন দিয়ে, আমাকে টাচ করে দিয়ে, মানে টাচটা গা দিয়ে না, জামা কাপড় শাড়ি টাড়ি দিয়ে। এবং আমি তোমাকে এখনো বলতে পারি শাড়িটার ডিজাইন কি, দেখিনি কিন্তু জানি। ওকে, আমি কোনোটাই দেখিনি চাক্ষুষ, কিন্তু আমি সবকটা জানি। বুঝতে পেরেছি। কি কালারের ব্লাউজ পরেছেন, একজন বয়স্কা মোটা মহিলা। এটা তোমার একটা ফিলিং হলো যে আমাকে কেউ একটা গেল পাস করলো। তুমি যে এটা মানে জানো এটা কিভাবে? আমি জানি কিভাবে সেটা আমি বোঝাতে পারবো না, কারণ দেখছি কিন্তু দেখছি না। বুঝতে পেরেছি, একটা সেই আবছা আর চোখের মধ্যে যেই ব্যাপারটা না, থাকে। আমি পিছন ঘুরলাম, কাউকে দেখতে পেলাম না, বাইরে দিয়ে বেরিয়ে এলাম, কারণ এটা 2-3 বার হয়েছে। প্রথমবার ভুল করে ছেড়ে দিয়েছি, সেকেন্ড টাইম হয়েছে, আরে বারবার তো আর আমার ভুল হবে না। দেখলাম না। তারপরে দেখে কি নিচে, ওই যে বাইরে নিচে না একটা বাটি এরকম করে কেউ একটা মাজছে, সেই আওয়াজটা পাচ্ছি, দেখে মনে হচ্ছে ওখানে বসে কেউ মাজছে, অথচ কেউ নেই। এইরকম ফিলিং, মানে এক্সাক্ট বলতে যদি হয় কিছু একটা হচ্ছে যা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, অথচ হচ্ছে আমি বুঝতে পারছি। বুঝতে পারলাম। থার্ড ডে দিন It's like happening things in another dimension. এক্স্যাক্ট। এখন সেই সব বুদ্ধি তো জানি না, সেই সব তো আমার ওই দিকটা ওপেন নয়, আমি তো জানি না। তা আমি বললাম, বাবা এখানে আবার এইসব কি হলো? আবার অদ্ভুত ভাবে আমি না এগুলো দেখতে পাই, মানে আমারই ঘটে এরকম, আমি দেখেছি। আমার সঙ্গে কিন্তু আরো 2-3 জন রয়েছে, কেউ দেখছে না। তোমার একটা স্পিরিচুয়াল ইনক্লাইনেশন রয়েছে অলরেডি। এইবার ওপরে গেছি, কাউকে কিছু বলিনি, পাছে ভয় পেয়ে যায়। আমি শুধু বললাম, তোরা না নিচে নামার আগে আমাকে ডাকবি, আমি যদি নিচে থাকি নামার আগে আমাকে ডাকবি। কেন গো আমি ডাকবি বলেছি, ডাক। আমি ওদের সবার চেয়ে বড়, শুনতো, ডাকিস, দুপ করে নেমে চলে আসিস না, কারণ কে কি দেখে ফেলবে, কে অজ্ঞান হয়ে যাবে। তারপরে একজন রোগীকে নিয়ে এসছি, আবার তাকে হ্যাঁ। তো আমি নিচে যেতাম, আমি চা করতাম, জল খাবার করতাম, রান্না বান্না করতাম, আমি ওপরে সিঁড়ির কাছে এসে ডাকতাম, ধরতাম জিনিসগুলো, ওরা নিয়ে যেত, ওরা কেউ নিচে নামতো না। এবার আমি তারপরের দিন দুপুরবেলার দিকে রান্না করতে গেছি, মানে খাওয়ার আগে গরম গরম হবে, প্রবাবলি বাঁধাকপি টাধাকপি জাতীয় কিছু রান্না করছি। হঠাৎ আমার মনে হলো আমার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি এরকম করে তাকালাম, দেখি কি ওই পাশের ফ্ল্যাটের দরজাটা খোলা। আমি দেখছি আর কি, কুচকুচ করছে কালো একটা মোটা মতো বেটে মতো লোক, মুখের মধ্যে বসন্তের গর্ত হয়ে রয়েছে ভর্তি, ততোধিক মিশকালো চুল এবং গোফ, ঝাঁটার মতো গোফগুলো। উফ, কি বিরক্তি নিয়ে যে আমার দিকে তাকিয়ে আছে, আমি কি বলবো।
তো পকেটে হাত দিয়ে মানে প্রচন্ড বিরক্ত, মুখটার মধ্যে মানে ও পারলে আমাকে ছিঁড়ে দেবে। জামা পরেছে একটা সাদাটে টাইপের, একদম সাদা না, একটু গ্রিনিশ ভাব আছে, আর একটা ব্ল্যাক প্যান্ট। কিন্তু আমি এরকম দেখে লোকটাকে দেখলাম, তো দেখে আবার ঘুরিয়ে নিয়ে আবার তাকিয়েছি, দেখি দরজাটা বন্ধ, কিন্তু লোকটা দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম যে দরজাটা তো খোলা, কে এলো? প্রথমে এটা ভেবেছি, দেখি দরজা তো বন্ধ, লক অ্যান্ড কি। কিন্তু দরজাটার সামনের লোকটা, কিন্তু প্রথম যখন দেখেছিলাম ভেবেছিলাম দরজাটা খোলা ছিল, এবং ও ওখান থেকেই বেরিয়েছে। পরের বার ভালো করে দেখাতে দেখলাম দরজাটা বন্ধ অ্যাজ ইট ইজ রয়েছে, বাট লোকটা দাঁড়িয়ে আছে, এবং বিভৎস ভয়ঙ্কর দৃষ্টি তার। তখন আমি শিওর হলাম। তুমি বিশ্বাস করবে না গৌরব, আমার রিয়াকশন মানে, ও তুমি ওখানে আছো, থাকো, আমি রান্না করছি। একটা ফোঁটা ভয় পাওয়া নেই, কোনো বন্ধু। আমি একটা এতে এসেছি যে যেহেতু আমার কাছে আমার গুরুদেব সাথে রয়েছেন, তার ওইরকম পজিটিভ ভাইবস ঘিরে রেখেছে। আমি জানি উনি কিন্তু সব বুঝতে পারছেন, এটা আমার মন বলছিল উনি আসুন আর না আসুন, কিন্তু আমি উপরে কিচ্ছু বলিনি। আচ্ছা, আরো স্ট্রিক্টলি বলেছি, তোমরা কিন্তু কেউ আমাকে না জিজ্ঞেস করে নিচে আসবে না, তোমাদের যা দরকার আমাকে বলবে, আমি দিয়ে দেবো। আমি ওই অদ্ভুতভাবে ফোনের মধ্যে ইউটিউবে গান চালিয়ে আমি ডাইনিং টেবিলটায় বসে সবজি কাটতাম। আমার একটু পায়ের প্রবলেম আছে বলে বেশিক্ষণ দাঁড়াতেও পারি না, ওই বসে বসে সবজি কাটতাম গানটা চালিয়ে। আমি কিন্তু জানি ওরা আছে। তা হঠাৎ বললো চল কি খাই, আজ পনির বানাবো, আজকে পনির বানাবো। তো পনির টনির বানিয়েছি, খুব কায়দাবাজি করে বানিয়েছি। এবার রাত্রিবেলা মহারাজ শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। আমরা বলেছি যে চল নিচে খাবি, আয়, এত নিয়ে যাওয়া যাবে না, আয় নিচে ডাইনিং টেবিলে বসে খা। যত লাইট ছিল সব লাইট জ্বালিয়ে দিয়েছি। এবার আমরা খাচ্ছি, খেতে খেতে এই ধরো বসেছি ডাইনিং টেবিলটা, এই সিঁড়িটা উঠে গেছে গোল হয়, দেখি কি মহারাজ আসছেন, নামছেন সিঁড়ি দিয়ে, পা দিয়ে দিয়ে, কিন্তু চোখটা বন্ধ, মানে উনি ঘুমিয়ে ঘুমিয়ে নামছেন। হঠাৎ অন্তত 8-10টা সিঁড়ি, তারপরে একটু চাতাল, আবার 8-10টা সিঁড়ি, এরকম 8-10টা সিঁড়ির মধ্যে 2-3টে সিঁড়ি নেমেছেন। হঠাৎ দেখলাম ওনাকে কেউ ধাক্কা দিলেন, এরম করে পড়লেন ওই চাতালটায়, দেওয়ালের মধ্যে ঠাক করে এখানটা লাগলো, এটা কেটে ঝরঝর করে রক্ত করলো, আর উনি পেচ্ছাপ করে ফেলেছেন। চোখটা কিন্তু বন্ধ। আমি বুঝলাম যে তো ধাক্কা দিয়েছে। এইবার দৌড়ে সব ফেলে কোনো রকমে হাতটা ধুয়ে ওনাকে তুলে ওখান থেকে অ্যাম্বুলেন্স বার করছি। গুগল সার্চ করে নারায়ণ হসপিটালে অ্যাম্বুলেন্স করতে, চিনি না জানি না তো, কাউকেই জানি না, কিছুই খবর নেই। অ্যাম্বুলেন্সকে যে হোক করে পেলাম, অ্যাম্বুলেন্স আসছে, আর তোলপাড় তখন অবস্থা যে কি করব, আমাদের কিছু হলে হোক, এখানে কি করে হবে, এইখানে হলে কি করে চলবে। আর আমার অদ্ভুতভাবে একটা কিরম ক্রোধ তৈরি হচ্ছে ভেতরে, তুই ভূত, তোর গোষ্ঠীকে আমি শেষ করে দিতে পারি, আমার এরকম বোধ হচ্ছে। এইসব কারণেই ভেবেছিলাম যে আমি ওদের রাজা, মানে আমি তোকে শেষ করে দিতে পারি, তুই আমার গুরুদেবের এই অবস্থা করেছিস, এইরকম। আমি দেখলাম লিটারালি ধাক্কা দেওয়া, অ্যাম্বুলেন্স আর আসছে না। কি পিকিউলিয়ার, অ্যাম্বুলেন্সটা এত দেরি করছে কেন? কোনো রকমে তো চেপে ধরে রেখেছি আমরা, ছেড়ে উঠতেও পারছি না, ওরা পুরো বডিটা ছেড়ে দিয়েছে ওনার, ছেড়ে। তারপরে ওই বেরিয়েছি বাইরে, বেরিয়ে হাঁটতে 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 মেন গেটের দিকে যাব, তখন দেখি কি একটা অ্যাম্বুলেন্স ওখানে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন আমি কি হলো আপনাদের, এরকম বলছি আপনারা এখানে, বলে কি করবো ম্যাডাম, আপনার বলছেন তো কত লেন, আমরা মানে এই লেনের দিকে যেতেই পারছি না, আমরা এই 1-2 লেনেই ঘুরে বেড়াচ্ছি, খালি জোর করে যেন আমাদেরকে ঘোরাচ্ছে, আমরা যেতে পারছি না পাশটা। আর চলুন, আমি বসছি, উঠেছি, এসছি বাড়িতে, ওনাকে নিয়েছি। উনি বললেন না, আমাকে ধরতে হবে না, আমি নিজেই হেঁটে যাব। উনি নিজেই হেঁটে অ্যাম্বুলেন্সে উঠলেন, ওনাকে নিয়ে গেলাম, স্ক্যান ট্যান যা করার হলো, কিছুক্ষণ রেখে দেওয়া হলো, বেশ অনেক রাত্রে ফিরে এলাম। আমরা কি করতাম, বাড়িটায় ঢুকে যদি লক অ্যান্ড কি করে বেরিয়ে যেতাম, ঢুকতাম যখন, ওই চাবিটা সবসময় ডাইনিং টেবিলের একটা কর্নারে থাকতো। তারপরে অনেক ডিসিশন নিচ্ছি, তখন
আমি আমার একটা বন্ধুকে বললাম এরকম এরকম ব্যাপার নিচে আছে, কালকে যেভাবে মহারাজ পড়লেন আমার মনে হলো কেউ একটা ধাক্কা দিয়েছে। তখন ও বলল যে তুমি এক্ষুনি আরেকটা বাড়ি দেখো। হুম, ওখানে বসে বসে এআই আর বিএনবিতে গিয়ে খোঁজ করে এবার লোকালিটি, জনবহুল লোকালিটির মধ্যে আমরা দেখতে আরম্ভ করলাম, জনবহুল এরিয়ায় দেখতে দেখতে একটা ঘর পেলাম, একটা ফ্ল্যাট পেলাম। সেখানে সঙ্গে সঙ্গে কথাবার্তা বলে জাস্ট বুক করে পয়সা দিয়ে আমরা চলে যাব পরের দিন সকালবেলা সমস্ত বাধা ছাদা করে রেডি হয়েছে। মনে চুপ করে বসে আছেন বাইরের সোফায়। উনি না একটা শব্দ উচ্চারণ করছে না, কিন্তু আমি জানি, আমার মন বলছে যে উনি সমস্ত কিছু বুঝতে পারছেন, আর সব চুপ হয়ে রয়েছে, কেউ কোনো কথা বলতে পারছে না। এবার সমস্ত গুছিয়ে আমি গাড়ি বুক করেছি অনলাইনে, গুগলে ঠিক গাড়ি থাকে ওদের, আমাদের ওলা উবের মধ্যে ওদের যেন কি যেন নামটা আছে, একটা আছে, ওটাকে বুক করেছি। সেটাও আর আসে না। আরে এই তো মহা মুশকিল, এত দেরি করছে কেন? আর অদ্ভুতভাবে আমি যা বলেছিলাম না যে ওপর থেকে তোরা কেউ নিচে নামবি না, ওপরটায় না কিছু হতো না, সব নিচেই হতো। ওই সিঁড়ির দিকে উনি পা বাড়িয়ে এসছেন, তখন ধাক্কা মারা হয়েছে। উপরে থাকাকালীন কিছু হয় না। ওপরে কিন্তু কিছু হতো না। আমরা বলছি আপনি কোথায় যাচ্ছিলেন মহারাজ? আমি বাথরুম যাচ্ছিলাম। তো আপনি এদিকে এলেন, মানে ওরা করেছে কাণ্ডটা, আমি বুঝতে পারছি। উনি ঘুমের ঘোরে চলে এসেছেন, বয়স হয়ে গেছে অনেক, ঘুমের ঘোরে চলে এসেছেন, তারপরে দিয়েছে ধাক্কা। তারা তো কোথায় গাড়িটা আমি দেখি বলে সব বাধা ছাদা করে বসে আছি, বাইরে চাবিটা লকটা করে আমি বাইরে বেরোতে যাব, সিঁড়ির থেকে নেমেই বিশ্বাস করবে না, কম্পাউন্ডের যে গেটটা, লোহার একটা গেট আছে, গেটের বাইরে গেটটা খুলে বেরোবো তো রাস্তা, এরম সাইজের গিরগিটি হয় আমার না ধারণার বাইরে। কত বড় ছিল? আমার 4 গুণ ধরো একটা, ওইরকম হাইট, মানে আমি দাঁড়ালে আমার এখানে পড়বে। আচ্ছা, ও দাঁড়িয়ে গেলে এরকম গিরগিটিটা 2 হাতে এরকম করে দাঁড়ালে, 2 হাতে যেমন করে ওরা থাকে, একটা লেজ আর 2টো হাত, তো প্রায় কুমির সমান, মানে ততোধিক চওড়া। আর কালার যেন মানে কাঁচা টাইপের হলুদ, মানে এক্সেলেন্ট কালার ওটার মধ্যে। সবুজ দেখছি, কখনো নীল দেখছি, এত বড় মুখটা, আমি এরকম সাইজের গিরগিটি তো বোধহয় আমি না ওই ইয়েতেও দেখিনি, জঙ্গলের যেসবগুলো দেখি যেন কি আছে যেন, এই যে চ্যানেলগুলো টিভিতে ছিল না তো, ওই গোসাপ টোসাপ ছিল না তো? দেখো গোসাবের একটু লেজটা বড় হয়, রং তো ওরকম হবে কিন্তু না, রং তো চেঞ্জ হচ্ছে। এ তো গিরগিটিই লেগেছে আমার। এবার ও কি করছে, দাঁড়িয়ে আছে, আমি বেরোতে পারছি না, হুটহাট এসব করছে, হুটহাট কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছ, ও জাস্ট এরকম ভাবে দাঁড়িয়ে আছে গেটটার সামনে, আমাকে যেতে দেবে না। 7-8 মিনিট ওরকম দাঁড়িয়েছিলাম, তারপরে ও নেমে গেল ওই পাশে, এত বড় ড্রেনের মধ্যে নেমে চলে গেল। আমি বেরিয়ে হাঁটতে আরম্ভ করলাম, যেই হাঁটতে কিছু দূর যাচ্ছি, ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। তখন দেখি পাশের একটা বাড়ি কনস্ট্রাকশন, মিস্ত্রি কাজ করছে, ওখানে কাজ হচ্ছে, তাই বৃষ্টিটার জন্য ভেতরে ঢুকে বসেছি। হঠাৎ আমি তো দেখো লম্বা লোক, আমি তো বেটে লোক নই, দাঁড়ালে বুঝতে পারবে। এবং একটা বাড়ির এই রকটা এতখানি, ধরো নিচ থেকে এতখানি রক, তার ওপরে ঘরগুলো ওরকম ভাবে হচ্ছে, তো এই রকটার মধ্যে বসে আছি, আমার মাথার ওপর দিয়ে হঠাৎ ঘৌ ঘৌ আওয়াজ, হট করে দরজাটা, মানে জানলার পাল্লাটা স্লাইডিং খুলে গেল, একটা এরকম ভাবে একটা কুকুর লাফ দিয়ে সামনে পড়লো। কুকুরটার হাইট আমার চেয়ে বড়, গ্রেট ডেন না, গ্রেট ডেন সবচেয়ে বড় সাইজের হয়, কিন্তু গ্রেট ডেন নয়। আমি জিজ্ঞাসাবাদ করেছি পরে, আমি বসে আছি তো, ওর মুখটা এখানে, আমার দিকে মুখের কাছে মুখ এনে, এত বড় সাইজের জিভ, লক 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 করছে আর হাঁপাচ্ছে, ও আমাকে শুকছে। আমি ওখানে বসেছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল, কমছিল না, তখন আমি ফোন করেছি আমার বরকে কলকাতায়, করে ওকে জানাচ্ছি কি কি ঘটছে, এগুলো বলে যাচ্ছি। এখানেও আমার রিয়াকশনটা তুমি দেখো, ও যে এরকম করছে, যে কোনো লোক অজ্ঞান হয়ে যাবে ওখানে, আমি তোমাকে বাজি ফেলছি। ও
আমার না কোনো রিয়াকশন নেই। আমি না নিজেকে দেখেই অবাক হচ্ছি যে আমি মানুষ আছি তো নাকি। আমি বলে যাচ্ছি তারপরে এই হলো, তারপরে এটাই হলো, তারপরে সেটাই হলো। আর কুত্তাটা বাবারে এই করে ঘুরে 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 সেও আমাকে ছাড়ছে আর না। ততক্ষণে বেশিটা কমে গেছে, আমি বেরিয়ে চলে গেলাম। সেখানে অ্যাজ ইউজুয়াল গাড়িটা দাঁড়িয়েছে গেটের কাছে। বললাম কি ব্যাপার, আপনি তো ঠিকানা দেখে আসার কথা। বললাম আমি যেতে পারছি না ম্যাডাম, এখানে স্টার্ট নিচ্ছে না, স্টার্ট করেই যাচ্ছি, খুব অসুবিধায় পড়েছি, আপনাকে জানাতেও পারছি না, বলতে পারছি না। চলুন, আবার সেই বসে তাকে নিয়ে এলাম, বাড়িতে আনলাম। ওদের বললাম নামবি না, আগে মাল লাগেজগুলো নামালাম, গাড়ির ডিকি ফিকিতে রাখলাম, রেখে এবার মহারাজকে বললাম আপনি চলুন। এবার যেতে গিয়ে দেখছি বেরোনোর চাবিটা নেই। তন্ন মহারাজ আবার উপরে চলে গেলেন, বসলেন, কোথাও নেই। ছিমছাম বাড়ি তো, আমাদের জিনিসপত্র তো ওপরে একতলায় তো কিছু নেই, চাবিটা যাবে কোথায়? ওপরটা খুঁজেছি, কোথাও নেই। তখন আমার মানে পাগল অবস্থা। ঠিক অ্যাট দ্যাট মোমেন্ট বাড়িওয়ালা ফোন করেছে। কি ক্যা খবর হ্যায়? উনি কিন্তু রোজ ফোন করে আমার খোঁজ নিতেন। ক্যা খবর হ্যায়? বললাম খবর হ্যায়, আপনি কি করেছেন, দাঁড়ান আপনার আমি ব্যবস্থা করছি, আগে এখান থেকে বেরোই। ক্যা হুয়া বলিয়ে। বললাম এই হয়েছে। তারপরে আপনি কি করলেন? বললাম আমি এই করলাম। তারপরে আপনি কি করলেন? প্রমাণে জিজ্ঞেস করছে। বললাম এখন চাবিটা নেই, তাহলে আপনি এখন কি করবেন? সেটা খুঁজছি, আপনি ফোনটা রাখুন, বেরিয়ে আপনাকে বলবো। আমি কিচ্ছু করার নেই, উপায় নেই। তারপরে দেখলাম বাইরের ওই যে রান্নাঘরের ভেতর দিয়ে যে বাইরে যাওয়ার গেটে যে তালা ঝুলছে, ওদের একটা নোড়া আছে, নোড়া দিয়ে আমি কষে মেরেছি তালাটা ভেঙে গেছে। গেটটা খুলেছি, এবার ওদের নামিয়ে গাছগুলোকে আমি পা দিয়ে মারিয়ে সরিয়ে মানে গাছগুলো যেন যেতে দেবে না, আটকে দিচ্ছে। এরকম ওদের আকারটাই এরকম, একে তো পিকুলিয়ার, তার মধ্যে আকারটাই ওরকম, মানে তোমাকে যেতে দেবো না। আর আমাদের কিছু এসে যায় না, আমার কাছে যেহেতু একজন সন্ন্যাসী আছেন, আমাকে তো অতিরিক্ত সতর্কতা নিতে হচ্ছে। কেটে কুটে যেতে পারে, কোন রকমে লেগে যেতে পারে। আমি সেই পা দিয়ে ওটাকে সরিয়ে সাইড দিয়ে, মানে যেভাবে হোক ওটাকে সরিয়েছি, করিয়ে কোনো রকমে আগে ওনাকে গাড়িতে গিয়ে বসিয়েছি। এইগুলো বসেছে, বাড়ি খুলে রেখেই গাড়িতে গিয়ে বসেছি, বলে বাড়িওয়ালাকে বলেছি আপনার বাড়ি আমি খুলে রেখে চলে এসেছি। তারপর কোনো সমস্যা আর হয়নি না। কিন্তু এখানে আমার অবাক হওয়ার পালা কিন্তু এরা নয়, আমার অবাক হওয়ার পালা, আমার কিন্তু কোনো রিয়াকশন হলো না। কেন? না আমার জ্বর এলো, না আমি ভয় পেলাম, না আমার শরীরে ওই কাটা দিয়েছিল প্রথম, ওই জীবনে প্রথম ওটাতে, এছাড়া কোনো গায়ে কাটা দেওয়া। এমন ভাব যে ভূত থাকছে, ভূতের মতো আমি থাকছি। তুমি মানসিক ভাবে দুর্বল মানুষ নও। আরে অনেকেই আছে দুর্বল মানুষ নয়, কিন্তু এরকম রিয়াকশন হয়, একটা তো কোনো রিয়াকশন হয় মানুষের, মানবিক রিয়াকশন তো হবে। আমি তাহলে কি মানুষ নই? না আমার খুব অবাক কর, আমার প্রশ্ন এখানেই যে তোমরা তো এত পডকাস্ট করো, এত রকম শুনেছো, এবং বিভিন্ন ধরনের যত রকমের মানুষ আছে পৃথিবীতে, তত রকমের এই প্রেত পিশাচ যাই বলে তারা তত রকমেরই আছে দেখছি আমি। এক একটা সব কিছু মিল থাকলেও বেশিরভাগই এক একটা রকম, এক একটা কাণ্ড করে না। কিন্তু ওরা বোধহয় আমাকে দেখে অবাক হয় যে এর কেন কোনো রিঅ্যাকশন। নিশ্চয়ই হতেই পারে, তার কারণ হচ্ছে একটা স্পিরিচুয়াল ইনক্লাইনেশন, একটা বেড়ে ওঠা একটা পার্সোনালিটির চরিত্রের যে বুনিয়াদ, একটা দৃঢ়তা থাকে। তো দেখো দৃঢ়তা আছে, আমি বলছি আমার পাঞ্জাবি পেটানোর, এবং তোমার হচ্ছে যে রিফ্লেকশনটা, সেই রিফ্লেকশনটাই ওরকম যে তুমি অবাক হও না। যেমন আমার ক্ষেত্রে বহুবার হয়েছে, আমি যেমন খুব এই ধরনের এনকাউন্টার হলে আমি যেমন খুব অ্যাগ্রেসিভ হয়ে যাই। মানে এটা আমার একটা ব্যাপার, যে আমার সাথে একটা খুব বড় একটা ঘটনা ঘটেছিল একবার, প্রেত কথায় শেয়ার করেছিলাম। সেটা একটা শ্মশানের মধ্যে, একটা ভাগাড়ের একটা বাড়ির ঘটনা, এবং আমি ওখানে বলেও ছিলাম এটাই, যে খুব অদ্ভুত ভাবে আমি ওখানে একবার কৃষ্ণনাম করেছিলাম, আমার সাথে একটা খুব সাদা দুর্ধর্ষ দেখতে একটা কুকুর চলে এসেছিল, এবং সে ফার্স্ট টু লাস্ট আমার সাথে ছিল। এবং আমি আমার জীবনে আজ অবধি যতবার কৃষ্ণ নাম করেছি,
আমি প্রত্যেকটা মুহূর্তেই তাকে পেয়েছি। এটা বললে একটা কথা মনে পড়ে গেল, বলছি, বলো, বলে না। সো ইটস আ ব্লেজিং, মানে আমি তোমাকে কত কত জায়গা বলবো যেখানে আমি জাস্ট একবার বলেছি যে আমার দরকার, এবং আমি কোনো না কোনোভাবে তাকে পেয়েছি। সেটা পাহাড়ে কখনো গাড়ি চালিয়ে যাচ্ছি, অন্ধকারে কুয়াশায় আমি দেখতে পাচ্ছি না কিছু, ভয় লাগছে, আমার গাড়িতে আরো 4 জন বসে আছে, আমি কাউকে প্রকাশ করতে পারছি না যে আমার ভয় লাগছে, কারণ আমি সামনে 10 মিটারও আমি দেখতে পাচ্ছি না ঠিকভাবে, এত কুয়াশা। বাঘ কোথায় বুঝতে পারছি না, কিভাবে যাব বুঝতে পারছি না, রাত হয়ে গেছে, 7-8টা বাজে। আমি সে সময় মনে মনে আমি ডাকছি যে অ্যাট এনি কস্ট আমাকে এখান থেকে বাঁচাও, আমার ভয় লাগছে। অমনি তার কিছুক্ষণের মধ্যে আমার পাশ থেকে একটা গাড়ি বেরিয়ে গেল, যেই রাস্তায় বিগত 8 ঘন্টা ধরে কোনো গাড়ি ছিল না। হঠাৎ একটা গাড়ি এলো, গাড়িটা আমার সামনে 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 যাচ্ছে। এই যে বললে না, এটা তোমার মনটাই কিন্তু বুঝলো এটা আমার জন্য এলো। এটা অন্য কেউ বুঝতে পারবে না। এক্স্যাক্টলি, সবার কাছে এটা খুব নরমাল। ব্যাখ্যা খোঁজে এবং প্রমাণ খোঁজে, এটা স্টুপিডিটি। প্রমাণ দেব? প্রমাণ দেওয়া যায় না। মনের উপলব্ধি কি করে? আমি হাওয়ার প্রমাণ কি করে দেবো? হাওয়া কি করে হাওয়া? হ্যাঁ, এক্স্যাক্টলি। এগুলো বোকাবো, এটা মূর্খতার পরিচয়। আমি বলছি, তুমি পাহাড়ের কথা বললে, বদ্রীনাথে গিয়ে সেখানে আমি 17 দিন মতো ছিলাম। ওখানে গিয়েছি, ব্যাস গুফা বলে আছে মানা গ্রামের ওখানে একটা, মানে এর কি ব্যাসদেব থাকতেন ওখানে? ব্যাস গুফা ওখানেই তো মহাভারত রচনা আচ্ছা, হয়েছিল। ওখানেই ব্যাসদেব বসে গণেশ লিখেছেন। গুফা ওপরে, নিচে ব্যাসদেব। এবং ওখানে আমি চলে গিয়েছিলাম, ওখানে যেতে দেয় না, মিলিটারিরা আটকে দেয়। তা আমি বলেছিলাম একটা এরকম দুলছে এরকম একটা লোহার ব্রিজ আছে মন্দাকিনী অলকানন্দার উপর দিয়ে। তা আমি একজনকে বললাম একটু যাবো, দেখে আসবো। নেই মানা হ্যাঁ, क्या है हम क्या करेंगे, आप साथ कीजिए मुझे। নেই, ঠিক আছে, যাইয়ে যাইয়ে বলে ওই দুটো দেখতে গিয়েছিলাম। ওইটাই হচ্ছে মহাপ্রস্থানের পথে, সথোপন্তন, যেখানে যারা গিয়েছিল মহাভারতে, ওরা ভীমতাল, যুধিষ্ঠির যেখান দিয়ে গেছিল লাস্ট, ওই সেই পথ। খুব ইচ্ছা ছিল ওটাতে যাই, খুব ইচ্ছা ছিল, কিন্তু হলো না আমার। যাই হোক, যখন ব্যাক করছি তখন সন্ধে হয়ে গেছে। পাহাড়ের সন্ধে বেশ ঝুপ করে নামে, হঠাৎ করে মানে ত্রিসীমা নয়, কেউ নেই। আর বদ্রীনাথ কত ফুট উঁচু তুমি চিন্তা করো, বরফ পড়বো মন্দির ধরা, দিন 15 বাদে বন্ধ হবে, এরকম অবস্থায় গেছি। এবার কি হবে? আমার সঙ্গে যে ছিল ও বললো, আমার না কি ভয় করছে, কি হবে এখন, কেন এলাম? আর চুপ করতো, চল, কিছুই হবে না। কি হবে? এসছি তো ভগবানের জায়গায়। বিশ্বাস করবে না, একটা লোমওয়ালা এত বড় সাইজের কুকুর হঠাৎ দেখি কোত্থেকে এসছে। ও এলো, ও কি করছে না, ওকে দেখে আমরা চলছি তো ও চলছে, বেশ অনেকদিন চলে যাচ্ছে, আবার দাঁড়িয়ে পড়ছে, পথ দেখা, আবার পিছন ফিরে তাকাচ্ছে, যেই কাছাকাছি এসেছি আবার চলছে। এই করে পুরোটা বদ্রীনাথ অব্দি নিয়ে গেল আমাদের। এইবার আরেকটা বলছি, শোনো। বদ্রীনাথে গেছি, 17 দিন ছিলাম, কেউ থাকে না। একজন সাধু আমাদের ডেকে বলেছিল, তোমরা কি তপস্যা করতে এসছো এখানে? কেন? এতদিন তো কেউ এখানে থাকে না মা, তোমরা এখানে এতদিন কেন থাকছো? নিশ্চয়ই তপস্যা করতে এসছো, এরকম বলেছিল। কিছু বলিনি। যেদিন চলে আসবো তার আগের দিন বসে আছি মন্দিরে, নাট মন্দিরে বসেছি, অনেক লোক বসে আছে। হঠাৎ দেখছি একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, ও পাশেই মা বাবা রয়েছে, তার সঙ্গে খেলছে টেলছে। হঠাৎ বাচ্চাটা দৌড়ে চলে এলো আমার কাছে, এসে না ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, আমাকে এরকম করে ধরছে। आप लोग मत जाओ, आप लोग क्यों जा रहे हो, वापस मत जाओ, रह जाओ ना इधर। আরে তুই কি করে জানলি আমরা চলে যাচ্ছি কালকে? আর তুই কে, এতটুকু শিশু একটা? ও বলছে না, আমি কেঁদেই যাচ্ছি। আমি বুঝতে পারছি কে বলছে। এরকম উপলব্ধি আমার অনেক হয়েছে, ডাইরেক্টলি হয়েছে। জীবন মাত্রই একটা উপলব্ধি, এবং এই উপলব্ধিকে অর্জন করা, এটা লাইফের একটা অনেক বড় উদ্দেশ্য। এবং প্রত্যেকটা মানুষের কপালে এই উপলব্ধিকে অর্জন করাটাও থাকে না। তো যাদের যাদের থাকে, যাদের আছে, তারা জীবনকে যেভাবে দেখেন, যারা প্রচণ্ড মেটেরিয়াল, যারা প্রচণ্ড রকমভাবে স্থূল জিনিসপত্রে বিশ্বাসী, তারা কিন্তু এই সূক্ষ্ম তত্ত্বের আনন্দটা সহজে পাবেন না। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর কামিং। তোমার সাথে কথা বলে এত ভালো লাগলো, মন পরিতৃপ্তি পেলো এবং আনন্দ পেলাম তোমার সাথে কথা বলে প্রচন্ড। তোমাকে আবারও চাই আমাদের পডকাস্টে, আবারও এসো। কিছু নেই বাবা, না হয় আমরা এরকমই গল্প করবো, না হয় আমরা এমন গল্পই করবো। এমন গল্প তোমরাও শুনতে ভালোবাসো আমি জানি, এবং আমার মনে হয় যে চারিদিকে
এত নিউজের মধ্যে যখন এই ধরনের কথাবার্তা শুনি, এই ধরনের কথাবার্তা আমাদের কাছে একটা পাহাড়ে গিয়ে খোলা মনে নিঃশ্বাস নেওয়ার মতন। যাই হোক, আজকের এপিসোড এখানে শেষ করছি। তবে আমাদের এপিসোডে আসবার জন্য কি করবেন, 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা, এবং আপনার ঘটনা যদি আমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনি আপনার ঘটনা বলবেন পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।